আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এডুপরিবরের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের হচ্ছে সংবেদীতন্ত্র অর্থাৎ সেন্সরি অর্গানের সেকেন্ড ক্লাস। তো সবাই হচ্ছে আসতে থাকুক, আমরা হচ্ছে ইচ্ছা করে 5 মিনিট আগে শুরু করছি, ঠিক আছে? চ্যাপ্টারটা একটু বড়, তো আমরা একটু ইলাবোরেট করে ট্রাই করতেছি। আচ্ছা, তো আগের ক্লাস হচ্ছে আমি কোনো এইচডব্লিউ দেই নাই, সো জাস্ট বিকজ অফ আমি ওখানে আসলে কোনো ধরনের কোশ্চেন্স আসলে ইনক্লুড করি নাই, কারণ ওটা হচ্ছে একদম বেসিক ক্লাস ছিল। সো আজকে থেকে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স টপিক ক্লাস করব, অর্থাৎ একটু অ্যাডভান্স টপিকগুলো শুরু করব। তো প্রথমেই বলে নিচ্ছি আজকের চ্যাপ্টারটার নাম, সেটা হচ্ছে সেন্সরি অর্গান, এবং এটা হচ্ছে আমাদের লেকচার 2। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমার পক্ষ থেকে। আমরা হচ্ছে আমাদের মেইন ক্লাসে চলে যাচ্ছি। তো তোমাদের যদি একটু মনে থাকে, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে রেটিনা সম্পর্কে পড়েছিলাম। এখন রেটিনা তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের আগের লেকচারে শুধু বলেছিলাম, শুধু যদি তুমি মাত্র রেটিনাটা পড়ো, দিস উইল বি ইনাফ ফর ইউ। বাট তুমি যদি আরেকটু অ্যাডভান্স থাকতে চাও, তোমার আসলে ভালোভাবে সামনে যা যা পড়ানো হয়েছিল সেগুলো আর কি দেখা উচিত, ঠিক আছে? বাট পরীক্ষার জন্য কিন্তু রেটিনাটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক আমার পরিচয় সবাই জানো, আমি আর হচ্ছে নিজের পরিচয় দিচ্ছি না, আমরা আমাদের মেইন লেকচারে সরাসরি চলে যাচ্ছি। তো একদম প্রথমে আমরা জানবো, সেটা হচ্ছে আগের ক্লাসে যে রেটিনা সম্পর্কে জেনেছিলাম। রেটিনা মূলত হচ্ছে চোখের সম্পর্কে, অর্থাৎ আমাদের যে চোখ থাকে সেখানে রড এবং কোন কোষ থাকে। আগের ক্লাসে তোমরা হচ্ছে দেখেছো, এই যে রড এবং কোন কোষ, এইগুলার যখন হচ্ছে আমরা যত্ন নিব, অর্থাৎ এইগুলা যেন কোনো ধরনের ক্ষতি থেকে বেঁচে থাকে, অর্থাৎ বাহিরে যে সমস্ত হচ্ছে আমাদের কি আছে বলতো, আমাদের বাহিরে যে সমস্ত হচ্ছে উপাদানগুলো আছে, সেগুলা যেন আমাদের চোখের কোনো ক্ষতি করতে না পারে, অর্থাৎ এক্সটার্নাল প্রভাবক দ্বারা ইন্টারনাল প্রভাবক যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, বা বাংলায় যদি বলি, বাইরের কোনো বস্তু দ্বারা ভেতরের কোনো বস্তু যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য হচ্ছে আমরা মূলত এই চোখের যত্নটা করব, ঠিক আছে? তো প্রথমে বলে দেই, সেটা হচ্ছে চোখ হচ্ছে একটা কোমল অঙ্গ, অর্থাৎ কোমল বলতে বোঝায় যে চোখের যে বাইরের লেয়ারটা সেটা হচ্ছে কিন্তু যথেষ্ট নরম একটা লেয়ার। এবং তোমরা হচ্ছে অনেকে জানো যে আমরা আগের ক্লাসে বলেছিলাম এটা কয়েকটা অংশে ভাগ থাকে। আমাদের একদম বাইরের যে পার্টটা থাকে, আচ্ছা একজন বলছে স্যার মাত্র 10 জন জয়েন, ইট ডাজন্ট ইভেন ম্যাটার ফর আস। আমরা আমাদের লেকচারটা শুরু করে দিয়েছি, অর্থাৎ ওরা হচ্ছে আস্তে আস্তে আসুক, সমস্যা নেই। আমরা হচ্ছে খুব বেসিক কিছু আলোচনা করতেছি, নাথিং এলস। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, চোখ হচ্ছে একটা কোমল অঙ্গ, অর্থাৎ চোখের উপর বাহ্যিক প্রভাব থেকে কি বলে, ওই যে বাহ্যিক প্রভাব থেকে আমাদের হচ্ছে বাঁচিয়ে রাখতে হয়। এখন আমরা কিন্তু এই যে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করি, অর্থাৎ বিভিন্ন ধরনের যত্ন কি করি আমরা হচ্ছে অ্যাপ্রোচ করি। এখন এই যে আমরা যদি অ্যাপ্রোচ না করি, অর্থাৎ ঠিক মতো যদি চোখের যত্নটা না নেই, তাহলে কি হবে বলতো? আমাদের চোখে বিভিন্ন ধরনের সমস্যা হবে, ইজি। আচ্ছা, তো এটার জন্য আমরা হচ্ছে বেশ কিছু পদক্ষেপ নিতেছি। তোমাদের বই অনুসারে কয়েকটা কথা বলা আছে। যেমন প্রথমেই দেখো, ঘুম থেকে উঠে এবং বাইরে থেকে আসার পরে, অর্থাৎ তুমি যখন ঘুম থেকে উঠবা, জাস্ট ওয়েক আপ, এন্ড যখন তুমি হচ্ছে বাইরে থেকে আসবা, তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আমাদের পরিষ্কার পানি দিয়ে চোখ কি করতে হবে? ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপরে হচ্ছে চোখ মোছার জন্য আমরা পরিষ্কার কাপড় ব্যবহার করব। এটা তো সবাই জানো যে আমরা যখন হচ্ছে কোনো একটা পরিধেয় বস্ত্র দ্বারা নিজেদের শরীরটাকে হচ্ছে মুছি, অথবা শরীরের উপর হচ্ছে কি করি, লেয়ার করি, বা অনেকে হচ্ছে যেটা বলতে পারো ওয়াশ করি, তখন সেইগুলা কিন্তু আমাদের শরীরে যে সকল ব্যাকটেরিয়া গুলো আছে, ওই ব্যাকটেরিয়া গুলা দ্বারা কিন্তু আমাদের যে কাপড়টা আছে সেটা কিন্তু আক্রান্ত হয়। অর্থাৎ আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস গুলো আছে, সেগুলো দ্বারা কি হয় বলতো? ওই কাপড়টার মধ্যে চলে যায়। এখন ওই কাপড়টা কিন্তু আমাদের কি করতে হবে বলতো? বারবার হচ্ছে রিউজেবল করার জন্য ওয়াশ করে রাখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা যেটা যেটা পেলাম সেটা হচ্ছে চোখটা আমরা যখন মুছবো, তখন অবশ্যই একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে। এবং আমরা তো জানি, যখন হচ্ছে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে চোখের পৃথিবীতে যত মানুষ আছে, যাদের চোখ ভালো তাদের কথা আলাদা, যারা চশমা ব্যবহার করে তাদের জন্য বলতেছি, তাদের হচ্ছে চোখে নর্মালি দুইটা সমস্যা থাকে। নাম্বার 1, সেটা হচ্ছে কাছে দেখে দূরে দেখে না। আরেকটা হচ্ছে দূরে দেখে কাছে দেখে না। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যখন আমরা কাছে দেখি দূরে দেখি না, এটাকে আমরা বলি হ্রস্ব দৃষ্টি, বা হচ্ছে নিকট দৃষ্টি আমরা বলি। আর যখন আমি কাছে দেখি কাছে দেখি না দূরে দেখি, এটাকে আমরা বলি দূরদৃষ্টি, ঠিক আছে? যেটা তো আমরা বলেছিলাম হাইপারমেট্রোপিয়া। একজন হচ্ছে আমাকে আগের ক্লাসে কোশ্চেন করেছিল। আচ্ছা, সো এরপরে দেখো,
আমরা যদি হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে উত্তরণ পেতে চাই তাহলে কি করতে হবে আমাদের হচ্ছে নিয়মিত সবুজ শাকসবজি এবং হচ্ছে রঙিন ফলমূল খেতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেন? কারণ এগুলোতে থাকে হচ্ছে ভিটামিন এ, আর আমরা জানি ভিটামিন এ কিন্তু আমাদের চোখের রড এবং কোন কোষের জন্য উপকারী। এখন অনেকে মনে করতে পারে যে ভিটামিন এ মনে হয় চোখের জন্য উপকারী, আসলে চোখের জন্য উপকারী কোনো ভিটামিন হয় না, যেটা হয় সেটা হচ্ছে আমাদের রড এবং কোন কোষের জন্য। এখন প্রশ্ন আসতে পারে রড এবং কোন কোষ কি, এটা কিন্তু আমরা হচ্ছে লেকচার 1-এ কভার করেছিলাম। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, সো আমরা কিন্তু এই ব্যাপারটা আর এগেন এক্সপ্লেন করতেছি না, জাস্ট বিকজ অফ আমাদের কাছে একটু টাইম শর্ট আছে। আচ্ছা, তারপরে দেখো এগুলো চোখের জন্য খুবই ভালো, এবং এগুলো যদি হচ্ছে আমরা খাই তাহলে হচ্ছে রাতকানা রোগ এড়ানো যাবে। তার মানে হচ্ছে যারা রাতে চোখে দেখে না তাদের জন্য কিন্তু ভিটামিন এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি, একজন ডাক্তার একটা হচ্ছে পেশেন্টের চোখ পরীক্ষা করতেছে, ঠিক আছে, জাস্ট বিকজ অফ উনি হচ্ছে কি করে নাই বলতো, চোখের যত্নটা নেয় নাই। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা অনেকগুলো কোশ্চেন্স পড়বো, এবং এগুলো সবগুলো হচ্ছে বিগত সালের কোশ্চেন, অর্থাৎ কোনো না কোনো একটা সময় বোর্ডে চলে এসেছে, ঠিক আছে। সো প্রথমেই দেখো কি বলা আছে, চোখের ভেতরে কালো অংশটিকে কি বলে। আমরা আগের ক্লাসে কিন্তু ছবি এঁকে বুঝিয়েছিলাম, চোখের ভেতরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে শ্বেত গহ্বর, আর এটার মধ্যে যে কালো যে অংশটা থাকে এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলি হচ্ছে পিউপিল। পিউপিলের ভেতর থাকে চোখের মণি, ঠিক আছে, এটা কিন্তু আমরা আগের ক্লাসে বলেছিলাম। তো এরপরে দেখো নাম্বার 2, সেটা হচ্ছে চোখের সাদা অংশটির কাজ কি, অর্থাৎ চোখের সাদা অংশটি কোনটা বলতো, সেটা হচ্ছে তুমি যখন তোমার কোনো একটা ফ্রেন্ডের দিকে তাকাবা তখন কি দেখতে পাবা বলতো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তুমি হচ্ছে একটা সাদা কালার দেখতে পারবা, আর এর ভেতরে কালো একটা কি দেখতে পারবা, কালো একটা হচ্ছে সার্কেল দেখতে পারবা। কালো যে সার্কেলটা, দিস ইজ কল্ড পিউপিল। পিউপিলটা হচ্ছে আমাদের চোখের মণিকে কন্ট্রোল করে। অনেক সময় হয় না যে হঠাৎ করে যদি হচ্ছে কোনো একটা লাইট আমাদের চোখে পড়ে আমাদের চোখটা হচ্ছে অটোমেটিক ছোট হয়ে যায়, এটা মূলত হচ্ছে আমাদের পিউপিলটা ছোট হয়ে যায়। পিউপিলটা যখন ছোট হয়ে যাবে তখন সাথে সাথে কিন্তু আমাদের চোখটাও ছোট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো এরপরে দেখো যেটা বলতেছিলাম সাদা অংশটা অ্যাকচুয়ালি কি করে। সাদা অংশটা হচ্ছে আমরা মূলত বলি স্ক্লেরা। এখন স্ক্লেরা জিনিসটা কি সেটা কিন্তু হচ্ছে আমরা আগের ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে হতে পারে আগের ক্লাসে তো আমরা অনেক কিছু পড়েছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু আগের ক্লাসে কোনো ধরনের SW দিই নাই, জাস্ট বিকজ অফ আমরা সেখানে বেসিক আলোচনা করছিলাম, ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের আজকের এই কোশ্চেন গুলো হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে। সো আচ্ছা, কি কোশ্চেন করতেছে স্যার, অনেকের কালার ব্লাইন্ডনেস থাকে কেন? আচ্ছা, কালার ব্লাইন্ডনেস এটা তো আলাদা জিনিস। যারা হচ্ছে কালার ব্লাইন্ড মানে কি বলতো, কালার ব্লাইন্ড মানে হচ্ছে সে আসলে চোখে দেখে বাট লালকে নীল দেখে, বুঝছো? সে এমন না যে সে কাছে দেখে দূরে দেখে না, দূরে দেখে কাছে দেখে না, ওটা কিন্তু আলাদা জিনিস। বর্ণান্ধ পুরোপুরি আলাদা একটা জিনিস, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে তোমরা যখন ক্লাস 9-এ যাবো তখন হচ্ছে আরেকটু ডিটেলস জানতে পারবা, আপাতত না জানলেও হবে, ঠিক আছে। তোমাদের সিলেবাসে যা যা আছে এর বাইরে আমরা খুব বেশি একটা যেতে পারতেছি না। আচ্ছা, তারপরে দেখো স্ক্লেরা হচ্ছে একটা শ্বেতমণ্ডল, মনে রাখবা শ্বেত মানে হচ্ছে সাদা, তার মানে যদি হচ্ছে কেউ বলে যে শ্বেতমণ্ডল তার মানে সেখানে সাদা। আচ্ছা, মণ্ডল মানে হচ্ছে বেষ্টিত, মানে হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডের চোখে তাকাইলা, তুমি দেখলে একটা হোয়াইট একটা কি আছে বলতো, একটা হোয়াইট একটা কালার আছে, আর তার ভেতরে কি আছে বলতো, একটা হচ্ছে কালো কালারের একটা সার্কেল আছে। এখন তুমি তো জানো কালো কালারের সার্কেল দিস ইজ কল্ড পিউপিল, আর যে সাদা কালার যে হোয়াইট পার্টটা আছে দিস ইজ কল্ড স্ক্লেরা। স্ক্লেরা মানে হচ্ছে শ্বেতমণ্ডল। মণ্ডল মানে কি বলতো, মণ্ডল মানে হচ্ছে বেষ্টিত, আর শ্বেত মানে হচ্ছে সাদা। আই থিঙ্ক বোঝা গেছে। তারপরে দেখো যা চোখের ভেতরের অংশগুলোকে রক্ষা করে এবং চোখের আকৃতি বজায় থাকে। এখন তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে জাপানিজ যে চোখের গঠনটা একটু ছোট হয়, তার মানে ওদের শ্বেতমণ্ডলটা হচ্ছে ছোট হয়। আনসার হচ্ছে না, এটা কিন্তু একটা জাতিগত বা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, এটা কিন্তু ওটার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো কনজাংটিভাইটিস, এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম, তোমাদের হচ্ছে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটাও বলতে পারো। আচ্ছা, পরে দেখো কনজাংটিভ হচ্ছে চোখের কোন অংশে হয় সেটা কিন্তু আমি বলেছিলাম। কনজাংটিভা হচ্ছে তোমার কি বলতো, এই যে কনজাংটিভাইটিস হচ্ছে তোমার একটা রোগ, চোখের কোথায় হয় বলতো, সেটা হচ্ছে চোখের কনজাংটিভা নামক হচ্ছে অংশে প্রভাবিত হয়, এবং চোখের পাতা হয়। ওই যে আমরা বলি না যে চোখ ওঠা, মূলত এটাকে আমরা কি বলি, কনজাংটিভাইটিস, বোঝা গেছে। তারপর দেখো অ্যাকুয়াস হিউমার চোখের হচ্ছে কোথায় অবস্থিত,
মনে রাখবা, মানুষ কষ্ট পেলে যে হচ্ছে তার চোখ থেকে যে পানি বের হয়, যেটাকে আমরা বলি কান্না করা, ওইটা হচ্ছে কিন্তু মূলত অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, ওটা কিন্তু আমাদের চোখের ভেতর একটা জলীয় অংশ, যেটা হচ্ছে কান্না রূপে হচ্ছে বহিঃপ্রকাশ ঘটে। এখানে বলা হয়েছে অ্যাকুয়াস হিউমার চোখের কোথায় অবস্থিত, একটু মনে রাখবা, চোখের কর্নিয়া এবং লেন্সের মাঝে অবস্থিত। আগের ক্লাসে আমি বলেছিলাম অনেক সময় যে আমরা দেখি না যে লেন্স থাকে, লেন্সের কাজ কি বলতো? লেন্সের কাজ হচ্ছে দূরের কোনো বস্তুকে ফোকাস করা। এখন কথা হচ্ছে ফোকাস মানে কি? ফোকাস মানে হচ্ছে, ধরো আমি এখানে দাঁড়ায় আছি, আমার সামনে অনেক বড় একটি স্ক্রিন আছে, এই স্ক্রিনের মধ্যে আমি তাকায় আছি, অর্থাৎ আমি কিন্তু এটার উপর হচ্ছে ফোকাস করতেছি। এখন আমার এই পাশে কিন্তু অনেকগুলো লাইট আছে, আমার এই পাশে হচ্ছে অনেকগুলো লাইট আছে, আমি কিন্তু ওদিকে তাকাচ্ছি না, আমার চোখের দুই পাশে আছে, বাট আমি তাকাচ্ছি হচ্ছে সামনের স্ক্রিনে। আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো, তুমি যেটা দিকে তাকাবা, দিস ইজ কল্ড ফোকাস। তার মানে তুমি ওটার দিকে ফোকাস করতেছো, তোমার চারপাশে যাই থাকুক, ইট ডাজন্ট ইভেন ম্যাটার ফর ইউ। ওকে, আচ্ছা পরে দেখো কোরয়েডের প্রধান কাজ কি। এটা কিন্তু হচ্ছে বোর্ডে মেবি হচ্ছে 3 বার না যেন 2 বার আসছিল, আমি দেখছিলাম, আই ক্যান্ট রিমেম্বার রাইট নাও। সো এটা দেখতে পারো, এটা হচ্ছে তোমরা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারো। সেটা হচ্ছে কোরয়েডের প্রধান কাজ কি। দেখো কোরয়েডের প্রধান কাজ হচ্ছে চোখের রেটিনাতে রক্ত সরবরাহ করা। ওই যে বলেছিলাম রড এবং কোন কোষ, এটার সাথে কিন্তু রেটিনা হচ্ছে ডিরেক্ট কানেক্টেড। এখন রড এবং কোন কোষ যদি আমাদের দেহ থেকে রক্তটা পাম্প হয়ে যখন রড এবং কোন কোষের মধ্যে যাবে, ওই রক্তটা পাম্প হওয়ার পর আমাদের রেটিনায় চলে আসে। বোঝা গেছে? সো এই রেটিনা যখন হচ্ছে চলে আসে, তখন হচ্ছে আমরা কি করি, আমরা এটাকে দেখতে পারি। এবং আমি আগের ক্লাসে বলেছিলাম পৃথিবীর সকল চোখ কোনো একটা বস্তুকে 180 ডিগ্রি বিপরীতে দেখে। ধরো আমার হাতে কি আছে বলো, একটা পেন আছে, এই পেনের উপর পার্ট হচ্ছে হোয়াইট কালার, রাইট? আমার যে রেটিনা আছে এটা দেখতেছে হচ্ছে কিভাবে বলতো, এইভাবে দেখতেছে, বাট আমার ব্রেইন আবার এটাকে আবার এইভাবে দেখতেছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এইভাবে দেখতেছি। বুঝে গেছে? এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম। তো তোমরা হচ্ছে এই 5টা কোশ্চেনের মধ্যে লাস্টের কোশ্চেনটা একটু বেশি করে একটা স্টার দিয়ে রাখো। তুমি যদি রোনালদোর ফ্যান হও 7 স্টার দিয়ে রাখতে পারো। আচ্ছা পরে দেখো আইরিশের মাঝখানের ছোট ছিদ্রটির নাম কি? আইরিশ কোনটা বলতো? সেটা কিন্তু আমি বলেছিলাম, ওই যে আমাদের যে কালো কালার যে অংশটা, এখানে কিন্তু আমি বলেছিলাম তোমাদের চোখের ভেতর কালো অংশটাকে বলে পিউপিল। ঠিক আছে? আর আইরিশের মাঝখানের ছোট অংশ, দিস ইজ কল্ড পিউপিল, মানে এটাকে আমরা বলি অনেক সময় লেন্স বলে থাকি। বুঝে গেছে? এটাকে আমরা লেন্স বলি, বা বাংলায় তুমি যদি হচ্ছে একটু পড়ো তাহলে বলবা তারা রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, তারা মানে হচ্ছে চোখের তারা, মানে চোখের ভেতরেই একটা স্টার কল্পনা করা হয়। কিন্তু তুমি তো বলতে পারো ভাইয়া আমি তো জীবনে চোখের ভিতরে স্টার দেখলাম না। আসলে এই স্টার সেই স্টার না, এই স্টার হচ্ছে চোখের ভেতরে মনের স্টার, এটাকে আমরা বলি লেন্স। ওই লেন্সটাকে বাংলায় বলে কি বলতো? তারা বলে। ঠিক আছে? আচ্ছা চোখে নখ লাগলে চোখ চুলকায় আর লাল হয়ে যায় কেন? আচ্ছা যদি হচ্ছে চোখে ওই যে যেটা বললাম, বাইরের তুমি যদি হচ্ছে এক্সটার্নাল কোনো কিছু থেকে ভেতর এক্সটার্নাল কোনো কিছুতে প্রবেশ করতে চাও, তাহলে বাইরের যে পরিবেশটা আছে তার সাথে আমাদের চোখের পরিবেশ তো সেম না। দ্যাটস ওয়াই বাইরের ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আমাদের চোখে যদি হচ্ছে প্রবেশ করে, আমাদের চোখ হচ্ছে ইনফেকশন হয়ে যায়। বোঝা গেছে? অর্থাৎ আমাদের ভেতরে যা কিছু আছে সেইগুলো যদি এটার উপর ক্রিয়া করে, চোখের উপর ক্রিয়া করায়, ইট ডাজন্ট ইভেন ম্যাটার ফর ইট। বাট এটা যদি বাইরের কোনো কিছু হয় তাহলে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ বা হচ্ছে খুবই ম্যাটার করবে, রাইট? আচ্ছা তো এরপরে দেখো আলো চোখের ভেতরে কোন অংশে প্রবেশ করে, এটা কিন্তু আমি আগের ক্লাসে ছবি এঁকে দেখিয়েছিলাম যে আলোটা প্রথম হচ্ছে কর্নিয়াতে প্রবেশ করে, রাইট? তাহলে হচ্ছে কর্নিয়ার মাধ্যমে কি করে বলতো? কর্নিয়ার মাধ্যমে চোখের মধ্যে প্রবেশ করে। এরপরে দেখো চোখ লেন্সের কোথায় অবস্থিত এবং এর কাজ কি? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। চোখ হচ্ছে লেন্সের আইরিশের ঠিক পেছনে, এটা একটু তোমরা পড়ে নিও। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু পরীক্ষায় একবার আসছিল, রাইট? একবার আসছিল। সো এখানে দেখো কি বলা আছে, চোখ লেন্সের লেন্স হচ্ছে চোখের কোথায় অবস্থিত এবং হচ্ছে এর কাজটা কি সেটা হচ্ছে বলতে বলা হয়েছে। আচ্ছা স্যার এটা কি লেকচার শিট দেয়া হবে? আচ্ছা তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তাহলে দেখো কি বলা হয়েছে এখানে, লেন্স চোখের কোথায় অবস্থিত এবং এর কাজ কি। তো এখানে খেয়াল করো লেন্সটা হচ্ছে চোখের আইরিশের ঠিক পেছনে। তোমরা গতদিন যারা যারা চোখের ছবিটা দেখছিলা তার একটু ছবিটার সাথে মিলাইও। তোমার বইয়ের মধ্যে কিন্তু হচ্ছে একটা ছবি দেয়া আছে, রাইট? তোমার ওই বইয়ের মধ্যে ছবিটা একটু ভালো করে দেখবা, সেখানে তোমার কিন্তু যে আইরিশটা খুব সুন্দরভাবে ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ আইরিশটা কোন জায়গাতে আছে। তারপরে আছে হচ্ছে লেন্স, তারপরে হচ্ছে আমাদের কি আছে, কর্নিয়া আছে, তারপর আছে হচ্ছে রড এবং কোন কোষ। এগুলো একটু মুখস্থ করে ফেলবা, তোমাদের বইয়ের মধ্যে ছবিটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা স্যার আমি কিছু বলতে চাই, হ্যাঁ তুমি হচ্ছে কমেন্ট করতে পারো, আমি হচ্ছে কমেন্ট গুলা দেখতেছি। আচ্ছা পরে দেখো
রেটিনার প্রধান কাজ কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদিও কখনো পরীক্ষা আসে নাই, বাট আমার কাছে মনে হয়েছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট। খেয়াল করো কি বলা আছে, রেটিনার প্রধান কাজ কি? রেটিনার প্রধান কাজ হচ্ছে আলোটাকে গ্রহণ করা। অর্থাৎ তুমি যে কোনো কিছু দেখতে পারতেছো, এই যে আলোটা আসতেছে, আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম আমরা কোনো বস্তুকে দেখতে পাই, ইট ডাজেন্ট মিন আমাদের চোখ থেকে আলো যায়। আমি আগের ক্লাসে বলেছিলাম ওই বস্তুটা থেকে আমাদের চোখে আলোটা আসে, দ্যাটস ওয়াই আমি ওই বস্তুটা কি করি বলতো, আমি ওই বস্তুটাকে দেখতে পাই। ওকে, তার মানে ওই বস্তুটা থেকে আমার চোখে হচ্ছে আলোটা আসে। এখন আলোর তো চোখে আসে না, তাই না? মানে পুরোটাই তো আমার চোখ, কিন্তু আলোর ঠিক কোন স্পেসিফিক জায়গার মধ্যে আলোটা আসলে হিট করতেছে, দিস ইজ কল্ড কি বলতো, রেটিনা। আচ্ছা, তাহলে আলোর মেইন যে ফোকাস স্থল, অর্থাৎ আলোটা যে আসবে কোথায় আসবে, রেটিনার মধ্যে যাবে। এই রেটিনা থেকে হচ্ছে আমাদের বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ওই ছবিটা আমরা কি দেখবো, একটা বিম্ব দেখবো, বিম্ব বা হচ্ছে ইমেজ দেখবো, যায় না? আচ্ছা, তোমরা হচ্ছে আমি কনফিউজ যে টাকা যায় না বলতে কি বোঝাচ্ছ। আচ্ছা, পরে দেখো কি বলা হচ্ছে, রেটিনার প্রধান কাজটা হচ্ছে কি বলতো, কোন একটা আলোকে গ্রহণ করা, সিগন্যালটাকে কি করা, অ্যাকসেপ্ট করা, এবং সেই আলোক সংকেতকে স্নায়ু সংকেতে রূপান্তরিত করা। এখন কথা হচ্ছে এইগুলো যদি তুমি বুঝতে চাও অনেক বেশি ডিটেলসে যেতে হবে। স্নায়ু সংকেত আর হচ্ছে যে আলোক সংকেত, এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস, বাট রাইট নাও তোমাকে এত বেশি ডিটেলস জানতে হবে না। তোমরা যখন হচ্ছে ক্লাস 9-এ যাবা এটার উপর তোমরা ডিটেলস জানতে পারবা, ওখানে বায়োলজি নামে আলাদা একটা চ্যাপ্টার আছে, সরি সাবজেক্ট আছে, ওইখানে তোমরা এটা সম্পর্কে জানতে পারবা। বাট আপাতত এটা মনে রাখো, আলোক সংকেতটা কি করে, এটা হচ্ছে স্নায়ু সংকেতে রূপান্তরিত করে। তুমি যদি এক কথায় জানতে চাও এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি, আলোক সংকেত হচ্ছে আসে, অর্থাৎ কোনো একটা বস্তু থেকে আসে, আর স্নায়ু সংকেত হচ্ছে আমাদের চোখ থেকে যায়। এটা একটু মনে রাখো, এটা তোমাদের জন্য কাজে লাগবে। আচ্ছা, যার ফলে আমরা কি করি বলতো, আমরা বস্তুটাকে দেখতে পাই। লাস্ট ওয়ান সেটা দেখো, অপটিক নার্ভের প্রধান কাজ কি? এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জাস্ট আমি এভাবেই দিছি, জাস্ট আমার কাছে 9টা কোশ্চেন হয়েছিল, জাস্ট আরেকটা আমার মনে হয়েছে আরেকটা হলে 10 আউট অফ 10 হয়ে যায়, সো দেখতে সুন্দর দেখে, এই জন্য হচ্ছে আমি 10 নাম্বারটাকে ইনক্লুড করছি। এটাই অতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য না, বাট তোমরা হচ্ছে একটু দেখে রাখতে পারো, পরীক্ষা যদি কখনো আসে নাই। কি জানি কিসের কথা বলতেছো? আচ্ছা, ঘুম থেকে ওঠার পর সেটা মনে হয় বলতেছো, ওটাকে আমরা বলি পিচুটি, রাইট? চোখের ওটা ময়লা না, ওটাকে আমরা বলি চোখের পিছুটি, ওটা আলাদা একটি স্পেসিফিক চ্যাপ্টার। আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের চোখের ওই জায়গায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গুলা থাকে, ওই ব্যাকটেরিয়া গুলার মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন হয়, বা হচ্ছে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করায়, ওগুলার ফলে হচ্ছে আমাদের চোখের মধ্যে ময়লা গুলা যাবে। আই থিঙ্ক ওটার কথা তুমি হচ্ছে বলতে চেয়েছো। সো দেখো, তাহলে 10 নাম্বার আই থিঙ্ক তোমরা হচ্ছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। 10 নাম্বারটা তোমরা না পড়লেও চলবে, 9টা একটু ভালোভাবে পড়ে রাখো। আচ্ছা, সো আমাদের আজকের নতুন একটা টপিক শুরু করবো, দিস ইজ কল্ড কান অথবা হচ্ছে কর্ণ। আচ্ছা, এতবার কমেন্ট করা লাগবে না, জাস্ট একবার করলে হচ্ছে হবে। আমি জাস্ট এখানে দেখতেছি। স্যার ওমে বলতে চাইছে স্যার দেখা যায় না। আচ্ছা, দেখতে পাচ্ছ না কেন? আমি তো ফুল ক্লিয়ার দেখতে পাচ্ছি, সমস্যা হওয়ার কথা না। এখানে ফোকাস করা অ্যাকচুয়ালি আছে, সো আমার মনে হয় না যে ঝামেলা হওয়ার কথা। আমিও কিন্তু স্ক্রিনটা অ্যাকচুয়ালি দেখতেছি। আচ্ছা, খেয়াল করো এখানে কি কি বলা আছে, কান অথবা কর্ণ। এটার মধ্যে প্রথমে বলা আছে আমরা কি দিয়ে শুনি, আমরা মূলত কান দিয়ে শুনি। কান যদি না থাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শুনতে পাবো না, কথাও বলতে পারতাম না, কারণ তুমি যদি সিগন্যালটা একসেপ্টই না করতে পারো তুমি তখন কি বলবা, তুমি তো কিছু বলতেই পারবে না, রাইট? তুমি বলতে পারো ভাই আমি নিজে নিজে বলবো, তাহলে তো মানুষ কি বলবে, মানুষ বলবে যে নিজে নিজে কথা বলতেছে, তাই না? পাগল বলবে তো মানুষ। আচ্ছা, কারণ কথা বলাটা তো শিখতে হয় শুনে শুনে, বোঝা গেছে? তুমি যদি কথাটা নাই শুনো তাহলে তুমি কিন্তু বলতে পারবা না। আচ্ছা, আমাদের মাথার দুই পাশে দুইটা কান অথবা হচ্ছে কর্ণ আছে। কর্ণ বা কান আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। এখন তুমি বলতে পারো ভাই আমরা হচ্ছে চলাফেরা যে করতেছি এটা তো মূলত হচ্ছে একটা ব্যালেন্সের ক্রিয়া, রাইট? তুমি যখন হচ্ছে একটা পা একটা স্টেপ দিচ্ছ, রাইট? তুমি যখন হচ্ছে ডানে বা বামে একটা যখন স্টেপ দিচ্ছ, তখন এই স্টেপের পরে কিন্তু তুমি হচ্ছে পরের স্টেপ কি হবে এটা কিন্তু তোমার হচ্ছে ব্রেন ফাংশন করে, এই ব্রেন ফাংশনটা করে। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, আমাদের দেহের যে ডান অংশ, হ্যাঁ মানে তোমাদের আবার বাম অংশ, সো খেয়াল করো আমাদের দেহের যে ডান অংশটা এটা কন্ট্রোল করে আমাদের ব্রেনের বাম পাশ, আর আমাদের যে বাম পাশ অর্থাৎ আমাদের যে বাঁ হাত, এই বাঁ হাত অর্থাৎ বাম যে পার্ট গুলো আছে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনের ডান প্রান্ত, ঠিক আছে? এই যে আমাদের কিন্তু ব্রেইনের ফাংশনটার সাথে কানের ফাংশনটা অ্যাকচুয়ালি অ্যাটাচটেড।
একটা জিনিস মনে রাখবা, আমাদের ব্রেইন থেকে সর্বপ্রথম যে সিগন্যালগুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু আমাদের প্রথমেই কানে চলে যায় না, এগুলো ফার্স্ট আমাদের ব্রেইনে যায়, ব্রেন থেকে প্রসেসিং হওয়ার পরে সেগুলো হচ্ছে কানে যায়, এবং কানের যে পার্টটা আছে এই পার্টগুলো আমাদের বাম পাশ আর এই পার্টগুলো আমাদের ডান পাশ নিয়ন্ত্রণ করে। আই থিঙ্ক তোমরা এটা বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহির্কর্ণ মানে হচ্ছে বাইরের কান। বাইরের কান বলতে কানের একটা ভেতরে পার্ট থাকে, মধ্যে একটা পার্ট থাকে, বাইরে একটা পার্ট থাকে। মানে বহির্কর্ণ মানে হচ্ছে বাইরের যে অংশটা তুমি অ্যাকচুয়ালি দেখতে পাও, আর অন্তর্কর্ণ মানে হচ্ছে তুমি যেটা দেখতে পাও না, মানে আমাদের মাথার ভেতরে যে কানের ভেতর যে পার্টটা আছে, হুইচ ইজ নট ভিজিবল টু ইউর আইজ, অর্থাৎ তুমি খালি চোখে সেটাকে দেখতে পাও না, ওটাকে আমরা বলি অন্তঃকর্ণ। আচ্ছা খেয়াল করো এখানে কি কি বলা আছে। আমরা হচ্ছে কানটাকে তিনটা ভাগে ভাগ করছি, যেটা তো অলরেডি বলে দিলাম। বহির্কর্ণ আছে, মধ্যকর্ণ আছে, অন্তঃকর্ণ আছে। তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা ছবি দেখানো আছে। তো খেয়াল করো আমাদের হচ্ছে এখানে একটা ডিটেলস বলা আছে। প্রথমে আমরা পড়বো হচ্ছে বহির্কর্ণ সম্পর্কে, অর্থাৎ কানের যে পার্টটা তুমি বাইরে থেকে দেখতে পাও। কি বলা আছে? পিনা কর্ণকুহর। এখন এইটা কিন্তু তোমাদের এটা কিন্তু তোমাদের হচ্ছে ছবিটা বইয়ের মধ্যে দেওয়া নাই। এখন আমি হচ্ছে ডিটেলস তোমাকে পড়াইতে পারি, কিন্তু তোমার খুব বেশি আসলে কাজে লাগবে না, জাস্ট বিকজ অফ তোমার পরীক্ষা কিন্তু কখনো আসবে না তোমার হচ্ছে এই যে পিনা, তারপর হচ্ছে কর্ণকুহর, তারপর হচ্ছে কর্ণপট, এগুলো কিন্তু নিয়ে তোমার পরীক্ষায় আসবে না। তোমার পরীক্ষা আসবে হচ্ছে বহির্কর্ণ বলতে কি বুঝো এটা সম্পর্কে একটা টিকা লিখো, অথবা তোমার গ নাম্বারে আসবে আমাদের শ্রবণে বহির্কর্ণের এবং অন্তঃকর্ণের ভূমিকা কি সেটা হচ্ছে আসতে পারে, অথবা বলতে পারে যে মধ্যকর্ণের ভূমিকা কি সেটা হচ্ছে আসতে পারে। আমার ওটা বলতে চাইছি। ওকে স্যার, 5 নম্বর কোশ্চেন দেখান। আচ্ছা 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর হচ্ছে এইটা। হ্যাঁ দেখো, কোরোইডের প্রধান কাজ কি, একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা আমি একটু বলে দিই, কোরোইডের প্রধান কাজ হচ্ছে চোখের রেটিনাতে রক্ত সরবরাহ করা এবং আলোকটা শোষণ করা, ঠিক আছে। আচ্ছা তো এরপরে দেখো পিনা কর্ণকুহর। এখন কর্ণকুহর বলতে বোঝায় কানের যে বাইরের পার্ট ওই যে পেঁচানো থাকে না, মানে হচ্ছে যে আমরা যখন হচ্ছে কারো কান দেখি তখন হচ্ছে অনেকগুলা কি বলে যে ওয়েভ দেখতে পাই না, মানে কানের ওয়েভ দেখতে পাই না, ঘুরানো পেঁচানো, এগুলাকে আমরা বলি হচ্ছে কর্ণকুহর। কুহর মানে হচ্ছে পেঁচানো। আর পিনা, পিনা মানে হচ্ছে এই যে একদম নিচে যে পার্টটা আছে না তোমাদের, এই যে তুমি জাস্ট যে নিচে যে অংশটা তুমি দেখতে পাও, হ্যাঁ তুমি ধরো এই যে এখানে যে দিস ইজ কল্ড পিনা। আর দেখো কর্ণপটক মানে হচ্ছে এই যে আমাদের যে বাইরের পার্ট আছে, মানে তুমি হাত দিয়ে যে কানের বাইরে উল্টা দিকে হচ্ছে ধরবা, দিস ইজ কল্ড কর্ণপটক, ঠিক আছে। তার মানে কি বললাম, পিনা হচ্ছে কানের নিচে ছোট একটা যে অংশ, আর কর্ণকর হচ্ছে যে পেঁচানো অংশটা যেটাকে তুমি হচ্ছে বাইরে থেকে দেখতে পাও, আর কর্ণপট হচ্ছে পিছনের পার্টটা। ওকে, একটু মনে রাখো, এটা নিয়ে হচ্ছে আমাদের বহির্কর্ণ গঠিত। তো এখানে বলা আছে দেখো, পিনা, পিনা হচ্ছে কানের বাইরের অংশ, যেটা হচ্ছে এইভাবে তুমি ধরতে পারো। মাংস এবং কোমলাস্থি দিয়ে গঠিত। একটা জিনিস মনে রাখবা, কোমলাস্থি মানে কি, তোমরা হচ্ছে ওই যে যখন মুরগির কোনা হচ্ছে একটা ধরো ওই যে ধরো কি বলে এটাকে লেগ পিস খাও, তো লেগ পিসের উপরে তোমার হচ্ছে একটা অংশ থাকে না, যেটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে কি বলে একটু নরম টাইপের, একটু মানে একটু শক্ত টাইপের, কিন্তু তুমি কামড় দিলে হচ্ছে একটু কি বলে একটু কিভাবে বুঝাবো, মানে মাংসের একদম উপরে যে লেয়ারটা থাকে যখন হচ্ছে তোমার যে, আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছো, মানে হাড়ের যে উপরে একটা অংশ থাকে ওটাকে আমরা বলি কোমলাস্থি, মানে মাংসের উপরে ছোট একটা অংশ থাকে। আচ্ছা 8 মিনিট। সো এইটা ধরো হচ্ছে কোন একটা, ধরো এটা হচ্ছে তোমার এই সেই চিকেন লেগ পিসটা, তো এইটার উপরে দেখবা হচ্ছে এইভাবে করে একটা অংশ থাকে, এইভাবে করে নরম একটা অংশ থাকে, দিস ইজ কল্ড কোমলাস্থি। কোমলাস্থি মানে হচ্ছে এটি কোনো হাড়ের হাড় হয় নাই, মানে হাড় হওয়ার পর্যায়ে ছিল, এটাকে বলে। আচ্ছা তারপরে দেখো মাংস এবং কোমলাস্থি নিয়ে গঠিত। এটি শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ, তার মানে কানের ভেতরে পাঠানো হচ্ছে এর প্রধান কাজ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা একটু দেখে নিও, এটা হচ্ছে খুব বেশি ডিটেলস আসলে বলার কিছু নাই, আমরা আমাদের সামনে অনেকগুলো কোশ্চেন্স আছে সেগুলো ডিল করি, তো ওইখানে হচ্ছে আমরা অনেকগুলো কোশ্চেন্স পাবো। তো এরপরে খেয়াল করো আমরা হচ্ছে মধ্যকর্ণ নিয়ে পড়বো, মানে বাকি দুইটা পড়াই না কেন, বাকি দুইটা অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে না, তোমার পরীক্ষার জন্য বহির্কর্ণ আসে, পিনা, এটুকু পর্যন্ত তোমার পড়লে হবে, বাকি দুইটা কখনো পরীক্ষা আসে না, এই জন্য আমি জাস্ট স্কিপ করতেছি, বাট তুমি হচ্ছে একবার জাস্ট একটু দেখে রাখো। আচ্ছা পরে দেখো মধ্যকর্ণ আমরা পড়তেছি, বহির্কর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে। বহির্কর্ণ আর হচ্ছে অন্তঃকর্ণ, বহির্কর্ণ মানে তুমি যেটাকে দেখতে পাও, অন্তঃকর্ণ মানে তুমি যেটাকে দেখতে পাও না, একদম ভিতরে। এই দুইটার মাঝামাঝি জায়গায় কানের যে অংশ আছে, দিস ইজ কল্ড মধ্যকর্ণ।
বোঝা যাচ্ছে? তার মানে দেখো বহির্কর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে কি অবস্থিত? মধ্যকর্ণ অবস্থিত। এটি একটি বায়ুযুক্ত গহ্বর যার মধ্যে ম্যারিয়াস। আচ্ছা, আর কোন কোশ্চেন আছে? আমি একটু কোন অধ্যায় বলো তো? ষষ্ঠ অধ্যায় প্রবাবলি। এটা হচ্ছে তোমার সংবেদী তন্ত্র। তুমি চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার হচ্ছে তোমার 42 পেজ হচ্ছে, এটা আছে তোমার 42 পেজে, ক্লাস 6 এর বইয়ে হচ্ছে এটা আছে। তো খেয়াল করো এখানে কি কি বলা আছে। এটা একটা বায়ুযুক্ত গহ্বর। বায়ুযুক্ত মানে হচ্ছে যেখানে হচ্ছে বায়ুটা থাকবে। খেয়াল করো, তুমি যে হাত দিয়ে যদি হচ্ছে কানের ভেতরে হাত নাও, যে অংশটাকে তুমি হচ্ছে ধরতে পারো, মানে কানের ভেতরের, কিভাবে বুঝাবো? আচ্ছা আচ্ছা, এতবার কমেন্ট করা লাগবে না। হ্যাঁ, হাড়ের ছোট নরম মাংসটাকে, সেটাকে আমরা বলেছি কোমলাস্থি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, হোয়াট ইজ ম্যালিয়াস? এটা একটা ভালো কোশ্চেন, আমরা একটু পরে এটা ডিটেলস পড়তেছি। আচ্ছা, খেয়াল করো এখানে কি কি বলা আছে। বায়ুযুক্ত গহ্বর, খেয়াল করো তুমি কানের মধ্যে যতটুকু হাত দিতে পারো ওইটা হচ্ছে মধ্যকর্ণ। ওইটা হচ্ছে একটা মধ্যকর্ণ। দেখো একদম বাইরে যে পার্টটা আছে, দিস ইজ কল্ড বহির্কর্ণ, তুমি যেটাকে বাইরে থেকে দেখতে পাও। আর তুমি যেটা হাত ঢুকে হচ্ছে ভিতর যতটুকু নিতে পারো, দিস ইজ কল্ড মধ্যকর্ণ। আর যেখানে তুমি টাচ করতে পারো না, দিস ইজ কল্ড অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ থাকে হচ্ছে আমাদের ভিতরে, অর্থাৎ মস্তিষ্কের ভিতরে। মস্তিষ্কের ভিতরে না, মানে আমাদের খুলির ভেতরে। আমাদের যে খুলিটা আছে না, এটা খুলির ভেতরে থাকে, মস্তিষ্কের ভেতরে না। আচ্ছা, পরে দেখো যার মধ্যে আছে হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। এখন এইগুলো হচ্ছে একটু মেডিকেল টার্ম। আমি যদি সামনে একটু টাইম পাই তাহলে হচ্ছে আমি তোমাদের এগুলো নিয়ে ডিটেলস বলে দিব। এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় অনেক একটা ছবি দিয়ে তোমাদের আমি বুঝাবো, ঠিক আছে? আপাতত জাস্ট নামগুলো মনে রাখো, ম্যালিয়াস, তারপর হচ্ছে ইনকাস, আর হচ্ছে স্ট্যাপিস। আচ্ছা, 3টি ক্ষুদ্র হাড় বা হচ্ছে অস্থি রয়েছে। এটা হচ্ছে তোমরা যদি হচ্ছে একটু গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দিলে তোমরা হচ্ছে এটা পেয়ে যাবা। যে ধরো আমাদের যে কানের যে ভেতরে যে অংশটা আছে, এই ভেতর কানের উপর একটা হাড্ডি থাকে, মানে আমাদের কানের তুমি তো হচ্ছে, মানে তোমার হাত যদি অনেক চিকন হয় তাহলে তুমি কানের ভেতরে হাত দিতে পারবা, তাহলে তুমি দেখবে যে উপরে হচ্ছে একটা নরম একটা হাড্ডি থাকে, ঠিক আছে? ওই হাড্ডিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের নামগুলো এখানে শো করতেছে। তো দেখো 3টি ক্ষুদ্র হাড় বা হচ্ছে অস্থি রয়েছে। অস্থি মানে হচ্ছে তোমার এমন একটা হাড় যেটা হচ্ছে তোমার মানে হাড়ের একটা রূপ আর কি, তুমি বলতে পারো। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে হাড় টাইপের, মানে অতটা শক্তিশালী না। এটা হচ্ছে এভাবে মুভমেন্ট করতে পারে, মানে যেমন ধরো কি হইতে পারে, যেমন ধরো আমাদের ঘাড়ের যে পেছনে হচ্ছে একটা শিরা উপশিরা থাকে, এগুলো কিন্তু হচ্ছে অনেক মুভমেন্ট করতে পারে। মানে তুমি যখন ঘাড়টা মুভ করো তখন এই শিরাগুলো হচ্ছে মুভ করে, ওই রকম আর কি একটা জিনিস। তো খেয়াল করো ক্ষুদ্র হাড় বা হচ্ছে অস্থি রয়েছে। অস্থি মানে হচ্ছে, আই রিপিট, এগুলা মুভমেন্ট করতে পারে, দ্যাট ইজ কল্ড অস্থি। হ্যাঁ, আচ্ছা, পর্দাহিতের মাধ্যমে শব্দ তরঙ্গ মধ্যকর্ণে পৌঁছায়। পর্দাহিত মানে হচ্ছে তুমি যদি হচ্ছে কখনো কানের থেকে হচ্ছে ওই যে অনেকে কি করে, অনেকে হচ্ছে ময়লা বের করে না, তখন কানে কিন্তু একটা পর্দা থাকে, কিন্তু দেখা যায়। মানে তুমি যদি অন্যের কানে এখানে তাকাইলে তুমি ভিতরে একটা পর্দা দেখতে পারবা। এই পর্দাটা হিত হয়। হিত মানে হচ্ছে এটা মুভমেন্ট করে, মানে পর্দাটা নড়ে। জিনিস হচ্ছে আমি তোমাকে বুঝাই, এটা খুবই সুন্দর একটা জিনিস। খেয়াল করো, ধরো তোমার চোখটা হচ্ছে এইটা, হ্যাঁ, তোমার চোখটা ধরো হচ্ছে এইটা, খুবই সুন্দর একটা চোখ হয়েছে। সো তুমি হচ্ছে এখানে আচ্ছা, এটাকে দেখতে পাচ্ছ? আচ্ছা, তো ধরো এটা হচ্ছে তোমার চোখ। তো তুমি হচ্ছে চোখটা দিয়ে কি করছো বলো তো? আরেকজনের কানের দিকে হচ্ছে তাকাইছো। তো তুমি হচ্ছে এইভাবে করে একটা জায়গা দেখতে পাবা না, এইভাবে করে একটা ভিতর একটা অংশ দেখতে পারবা না। এই যে এখানে, এটাকে আমরা বলি হচ্ছে পর্দা, অর্থাৎ কানের পর্দা। এখন শব্দটা যখন যায়, মানে শব্দটা তো ধরো এইভাবে করে কানের মধ্যে যায়, আমরা যখন কোনো কিছু শুনি তার মানে হচ্ছে ওই পর্দাটা মুভমেন্ট করে, নড়ে। ওই পর্দাটা যত বেশি কম্পন হবে তত বেশি শব্দটা তীব্রতা বেশি হবে। অনেক হচ্ছে মানে কি বলে, অনেকে যদি হচ্ছে একটু জোরে কথা বলে, তুমি দেখবা তোমার হচ্ছে কানের মধ্যে একটু ব্যথা করতেছে, তখন তুমি বুঝবা তোমার কানের যে ফ্রিকোয়েন্সি এটা কিন্তু হিট করতেছে, মানে তোমার ওই পর্দাটা বেশি মুভমেন্ট করতেছে। আবার অনেক সময় হবে তুমি দেখবা যে কানের কথা শুনতে পাচ্ছ না, তার মানে তোমার ওই পর্দাটা মুভমেন্ট করতেছে না, ঠিক আছে? এই যে এখান থেকে বলতো কানের পর্দাটা থাকে। পর্দাহিত মানে পর্দাটা মুভমেন্ট করে, নড়ে। যত বেশি মুভমেন্ট তত বেশি ফ্রিকোয়েন্সি, তত বেশি কি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক, মানে তত বেশি মুভমেন্ট করে। কম্পাঙ্ক কি এটা তো তোমরা জানো না। কম্পাঙ্ক জিনিসটা মনে রাখো, 1 সেকেন্ডে একটি পর্দা যতবার নড়ে। কি বলছি? 1 সেকেন্ডে একটি পর্দা যতবার নড়ে। ধরো অনেকে হচ্ছে একটা চিল্লান দিল, হঠাৎ করে একজন কি করলো, একটা চিৎকার দিল, তখন তুমি হঠাৎ করে শুনতে পাবা, তারপর তোমার কান অনেক বেশি পরিমাণ ভাইব্রেট করছে। বোঝা গেছে? আচ্ছা, এটাকে আমরা বলি পর্দাহিত হওয়া। পর্দাহিত মানে কি বলতো? মুভমেন্ট করা। তো পর্দাহিতের মাধ্যমে শব্দ তরঙ্গ মধ্যকর্ণে পৌঁছায়। ফার্স্টে বহির্কর্ণ, তারপরে কি যায় বলতো? ভেতরে, কানের ভেতরে চলে যাচ্ছে। তারপর দেখো কানের সাথে বায়ুর সংবহনের জন্য, সংবহন মানে হচ্ছে একজন থেকে আরেকজন এই ডাটাটা ট্রান্সফার করে, মানে
ধরো এইখানে এটা হচ্ছে আমার কানের যে অংশটা। এখন আমরা কি জানি পৃথিবীর সকল স্থান কিন্তু বায়ু দ্বারা পূর্ণ, সেক্ষেত্রে তোমার কানটা কিন্তু বায়ু দ্বারা পূর্ণ। এখন দেখো এই যে কানের সাথে বায়ু সংবহন, মানে কান এর সাথে বায়ুটা যখন এই যে শব্দটাকে কানের ভিতর পাস করে দেয়, মানে ও ধরো ওইখানে একজন লোক চিৎকার করতেছে, এই শব্দটা আমার হচ্ছে কানে আসবে, দেখো কানে আসতেছে আসতেছে, আসার পরে এখানে কিন্তু সব বায়ু আছে, সো একটা শব্দ আসার পরে সেটা কিন্তু আমার কানের ভেতরে চলে গেল, রাইট, কানের ভেতরে চলে গেছে। এখন এই যে চলে গেছে এটা হচ্ছে বায়ুর সাথে কি কানের হচ্ছে একটা সংবহিত হওয়া না, মানে শব্দটা কিন্তু আসতেছে কোন জায়গা থেকে, বায়ু থেকে, রাইট। তার মানে দেখো কানের সাথে বায়ুর সংবহন হওয়া, অর্থাৎ এটা হচ্ছে মেসেঞ্জার টাইপের, বা হচ্ছে এখান থেকে আদান প্রদান করে, মেসেঞ্জার মানে কিন্তু আদান প্রদান করা। আচ্ছা, ইউস্টেশিয়ান টিউব নামে একটা নালী আছে। ইউস্টেশিয়ান টিউব মানে হচ্ছে এই ভিতর হচ্ছে একটা কর্ণ থাকে, মানে কি বলবো এটাকে তোমাকে, এই যে ধরো এইভাবে যে একটা থাকে না, এটাকে আমরা বলি হচ্ছে একটা নালী বলে, অথবা তুমি হচ্ছে বলতে পারো ইউস্টেশিয়ান টিউব বলতে পারো। তার মানে কানের ভেতরে যে একটা অংশটা তুমি দেখতে পাও, দিস ইজ কল্ড ইউস্টেশিয়ান টিউব, ঠিক আছে, এটাকে তুমি অনেকে হচ্ছে কানের নালী বলে। আচ্ছা, তারপরে দেখো এই নালীর কাজ হচ্ছে পর্দাহিতের বাইরে, পর্দাহিত বুঝাইছিলাম মুভমেন্ট করাকে বলে পর্দাহিত, বাইরে এবং ভেতরে বায়ুচাপ সমান রাখা। অর্থাৎ অনেক সময় দেখবা যে তুমি যদি হচ্ছে নাক চাপ দিয়ে নিঃশ্বাসটা বের করতে চাও, মানে নাক চাপ দিয়ে তুমি হচ্ছে নিঃশ্বাস বের করতে চাবা, দেখবা যে তোমার কান হচ্ছে বন্ধ হয়ে যাবে, হচ্ছে কান দিয়ে হচ্ছে ওই মানে বাতাসটা বের হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বাসায় করে দেখতে পারো, বেশি জোরে করার দরকার নাই, ঠিক আছে, হালকা একটু করতে পারো, কারণ এটা কিন্তু আমাদের কানের সমস্যা করে। আচ্ছা, হোয়াট ইজ ম্যালিয়াস? আচ্ছা, ম্যালিস হচ্ছে মূলত তোমার কানের যে ভিতরে যে একটা অংশ থাকে, এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, মানে অনেকগুলো ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর সমষ্টিতে তোমার হচ্ছে একটা পার্ট থাকে, এটাকে আমরা বলি ম্যালিয়াস। এখন ম্যালিয়াস সম্পর্কে খুব বেশি ডিটেলস আসলে নাই, এই জন্য আমি হচ্ছে খুব বেশি কিছু তোমাকে বলতে পারতেছি না। স্যার আমাদের কাটা একটা পর্দা থাকলে সেটা কি? স্যার আমাদের কানে একটা পর্দা থাকা সেটা কি? আচ্ছা, আমাদের এই কানে একটা পর্দা আছে, এই কানে একটা পর্দা আছে, আমাদের কানে কিন্তু এখানে দুইটা করে নেই, একটা করে পর্দা থাকে, এবং ওই পর্দাটা যদি নড়ে তুমি শব্দটা শুনো, পর্দা যদি না নড়ে তুমি শব্দ শুনবা না। বোঝা গেছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আই থিঙ্ক তুমি হচ্ছে এটা বুঝতে পারছো। এবং পর্দাহিত কি? পর্দাহিত মানে হচ্ছে কানের মুভমেন্ট, এটা মানে হচ্ছে বাইরের চাপের সাথে ভেতর চাপটা সামঞ্জস্য রাখা। ওই যে তোমাকে একটা অলরেডি পদ্ধতি বলে দিছি, নাক বন্ধ করবা, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবো, দেখবে কান, যদি তুমি নাক দিয়ে নিঃশ্বাসটা না বের করতে পারো, বা হচ্ছে তুমি মুখ দিয়ে যদি নিঃশ্বাসটা না বের করো, সেটা কানের হচ্ছে নালীটা দিয়ে বের হওয়ার ট্রাই করে। ওকে, আচ্ছা, তারপরে দেখো ইউট্রিকুলাস। ইউট্রিকুলাস হচ্ছে তোমাদের একমাত্র পরীক্ষায় যেটা আসে। আচ্ছা আচ্ছা, পর্দা না নড়লে, আমি একটা করছি, হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, কানে যদি পর্দা না থাকে, আচ্ছা কানে যদি পর্দা না থাকে তাহলে তো ওইটা পর্দাহিত হবে না, মানে পর্দাটা নড়বে না। আর পর্দা যদি না নড়ে তোমার ব্রেনে সিগন্যাল যাবে না, সিগন্যাল না গেলে তুমি কথা শুনবা না, তুমি যদি না শুনো তুমি কথা বলতে পারবা না, শেষ। আচ্ছা, পরে দেখো ইউট্রিকুলাস, এটা দেখো অন্তঃকর্ণের প্রকোষ্ঠটি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। তার এটা হচ্ছে তোমাকে ছবি দিয়ে বোঝা যাবে। খেয়াল করো ইউট্রিকুলাসটা কোন জায়গায় থাকে, খেয়াল করো। আচ্ছা, আমি অন্য একটা কালার নিচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করো ইউট্রিকুলাস অন্তঃকর্ণের প্রকোষ্ঠটি। আচ্ছা, এখানে তোমাদের বইয়ের মধ্যে অন্তঃকর্ণ আসলে খুব বেশি বলার কিছু নাই, আমরা অ্যাকচুয়ালি এই পর্যন্ত দেখি, বুঝছো, আমরা অ্যাকচুয়ালি কানের এই পর্যন্ত দেখি। আমাদের যে কানে আমরা যে বলি যে কানে ময়লা হয়েছে, ময়লাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে থাকে, ঠিক আছে, কানে হচ্ছে এই জায়গাটার মধ্যে, এই জায়গায় পর্দাটা অ্যাকচুয়ালি কি হয় বলো তো, পর্দাটা এইভাবে নড়ে, পর্দা এইভাবে করে মুভমেন্ট করে, তো এই ভিতরে কিন্তু তুমি এটাকে দেখতে পাও না। এখন দেখো এই প্রকোষ্ঠটি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। অর্ধবৃত্তাকার মানে কি বলতো? অর্ধবৃত্তাকার মানে হচ্ছে অর্ধবৃত্তাকার বলতে এইভাবে বোঝায়, এই রকম, মানে সেটা হচ্ছে অর্ধ বৃত্ত থাকবে। তো অর্ধবৃত্ত হচ্ছে তোমার এই জায়গাটাকে আমরা বলি অর্ধবৃত্ত। খেয়াল করো এই জায়গাটা, আচ্ছা 3টা হবে, হ্যাঁ তোমার, আচ্ছা এইখানে না, একটু ভুল করছি, এটা হচ্ছে তোমার এই জায়গাটা হবে, এই যে এখানে দেখো 1টা 2টা, আর তোমার এইটা হবে না, হ্যাঁ তোমার বইয়ের মধ্যে ছবিটা একটু ভুল আছে, এখানে হচ্ছে 3টা থাকবে, 3টা হবে, মানে এই পাশেও জিনিস হচ্ছে এভাবে দেখো, আমি তোমাকে বলি এই যে এইভাবে থাকে, তারপর এইভাবে করে বের হয়ে যায়, এইভাবে করে বের হয়ে যায়, এইদিকে থাকে 3টা, এদিকে থাকে হচ্ছে তোমার 3টা, এভাবে করে থাকে আর কি। তোমার বইয়ের ছবিটা মেবি হচ্ছে একটু আগের, হ্যাঁ, তো এই কারণে একটু ভুল হইতে পারে। তো তোমাদের তো আর ছবি আসবে না যে ছবিটা আঁকো, তোমাদের তো আর বলবে না, সো প্যারা নাই। আচ্ছা, খেয়াল করো তাহলে কি কি বলা আছে।
এদের ভিতরে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস থাকে। স্নায়ু এবং রস আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম আমাদের শরীরে যা যা কিছু তুমি দেখো সবগুলোর মধ্যে কি আছে বলতো, এই ধরনের স্নায়ু এবং রস থাকে। অর্থাৎ আমাদের যদি তুমি চোখেও ধরো, আমাদের চোখেও কিন্তু হচ্ছে একটু ভেজা ভেজা থাকে, এটাকে আমরা বলি রস বা হচ্ছে স্নায়ু। আচ্ছা, নালীর ভেতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয়। একটা জিনিস খেয়াল করো, এটা যদি না থাকতো তাহলে কি হইতো? যদি না থাকতো, এই রসটা যদি না থাকতো, খেয়াল করো, ধরো এখানে হচ্ছে কোনো একটা বস্তু আছে, হ্যাঁ, ধরো এইখানে হচ্ছে একটা লাঠি আছে, ধরো এখানে একটা কি আছে বলো তো, একটা লাঠি আছে। আচ্ছা, এই কালারটাকে দেখা যায়? আচ্ছা, আমি অন্য একটা কালার নিচ্ছি। আচ্ছা, তো ধরো এইখানে হচ্ছে একটা লাঠি আছে। এখন এই লাঠিটা ধরো এইখানে হচ্ছে একটা কি আছে বলো তো, এইভাবে করে একটা বস্তু আছে, মানে এখানে একটা শক্ত একটা বস্তু আছে। এখন এই লাঠিটা যদি বারবার এটার উপর আঘাত করে, খেয়াল করো, বারবার যদি এটার উপর আঘাত করে, এভাবে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, আঘাত করতেছে, মানে এটা এভাবে আঘাত করতেছে, বারবার আঘাত করতেছে। এখন বারবার যদি আঘাত করে তখন এই পর্দাটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমরা জানি তোমরা যখন হচ্ছে দেখবা, তোমরা যখন হচ্ছে সাজেক যাবা বা হচ্ছে বান্দরবন যাবা, দেখবা উপর থেকে যখন পানিগুলা পড়ে তখন ওই পাথরটার যেখানে পড়ে সেটাও কিন্তু হচ্ছে নিচু হয়ে যায়, মানে ওই জায়গাটা ক্ষয় হয়ে যায়। আর এটা তো তোমার হচ্ছে ভেতরে কান, সেটা কিন্তু একটা নরম পদার্থ। এটা যদি বারবার যদি ভাইব্রেট করে বা হচ্ছে বারবার যদি সংঘর্ষ করে, তাহলে তোমার কানের এই পর্দাটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে না, মানে ওই জায়গাটা কি হয়ে যাবে বলতো, এটা কিন্তু ক্ষয় হয়ে যাবে। এই যে ক্ষয় যেন না হয়, এই কারণে হচ্ছে এখানে একটা রস খরিত হয়, এভাবে করে একটা রস খরিত হয়। এই রসটার কাজ হচ্ছে এই জায়গাটাকে এবার পিচ্ছিল করে দেয়া। তখন কি হয় বলতো, এই রসটার কারণে এখানে ডিরেক্ট ধাক্কাটা খায় না, এই কারণে হচ্ছে আমাদের পর্দাটা স্টিল ভালো থাকে। তুমি বলতে পারো ভাই তাহলে কানটা কখন নষ্ট হয়? যখন আমাদের অতিরিক্ত ভাইব্রেশন, অর্থাৎ অতিরিক্ত কাজের মধ্যে, ধরো আমরা কোন একটা জায়গায় কাজ করতেছি যেখানে আমাদের অতিরিক্ত প্রেসার, সেই জায়গায় কিন্তু আমাদের কানটা কি হবে বলতো, ওই সময় হচ্ছে ওই রসগুলো ঠিকভাবে কাজ করবে না এবং আস্তে আস্তে করে এটা কিন্তু ক্ষেত্র বিশেষে আস্তে আস্তে করে এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এবং একটা সময় দেখবা তোমার ওই কান যখন পরীক্ষা করবা, দেখবা রসের পরিমাণটা অনেক কম, এটাকে বলি এনজাইটিভা। তোমরা যারা ভবিষ্যতে হচ্ছে মেডিকেলে পড়বা তারা হচ্ছে টার্ম গুলো জানবা, আপাতত জানা লাগবে না। এটাকে বলে এনজাইটিভা, মানে হচ্ছে ওই রক্তরসের পরিমাণটা কমে গেছে। ঠিক আছে, এই যে রক্তরস সেটা কি করে, এটা হচ্ছে সংঘর্ষ থেকে আমাদের বাঁচায়, মানে আমাদের কানটাকে, পর্দাটাকে রক্ষা করে। আচ্ছা স্যার, হাতের চেয়ে নরম আর মাংসের চেয়ে শক্ত যেটা থাকে ওটা বোঝাতে চাইছেন? হ্যাঁ, ওটা হচ্ছে তরুণাস্থি, মানে হচ্ছে যেটা হচ্ছে হাড়ের উপরে থাকে, হ্যাঁ, এটাকে আমি বলি তরুণাস্থি। আচ্ছা, হ্যাঁ, ওটাই বুঝতে চাইছিলাম, ঠিক বলছো। আচ্ছা, পরে দেখো, এই নালীর ভেতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ুতে উদ্দীপনা সৃষ্টি হয়। স্নায়ুতে উদ্দীপনা মানে হচ্ছে আমাদের ব্রেইনে সিগন্যালটা যায়, আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। ফার্স্টে কি হয় বলতো, ফার্স্ট হচ্ছে একটা স্নায়ুতে উদ্দীপনা পৌঁছায় যে আমার এখানে একটা শব্দ আসছে, তারপর এই শব্দটা আমাদের ব্রেইনে চলে যায়, হচ্ছে মস্তিষ্কে পৌঁছায়। আচ্ছা, এটা মস্তিষ্কে পৌঁছায়, এই অংশ দেহের ভারসাম্য রক্ষার কাজ করে। কোনটা বলতো? ভেতরের কর্ণটা, আমাদের ভেতরে যে অংশটা আছে এটা কিন্তু আমাদের শরীরটাকে ভারসাম্য রক্ষায় কাজ করে। ওই যে অনেক সময় দেখো না যে হচ্ছে ধরো একটা রোড দিয়ে পার হচ্ছে, তুমি দেখবা যে অনেক মানুষ হচ্ছে হঠাৎ করে গাড়ি আসলে দেখবা যে হঠাৎ করে তার বেগটা বেড়ে যায়। এবং অনেক সময় দেখছো না যে দাঁড়ায় আছি, গাড়ি আসতেছে, দেখবা যে হঠাৎ করে মনে হবে যে আমি নিজেই হচ্ছে মনে হয় চলে যাচ্ছি, এরকম মনে হয় না? এটা কিন্তু আমাদের এই অন্তঃকরণের প্রভাবের কারণে হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ কোন একটা জায়গায় বিপদ বুঝতে আমাদের সাহায্য করে, যে ওখানে যাওয়া যাবে না, আমাদের বডিটাকে ভাবে কন্ট্রোল করে রাখে। ঠিক আছে, আচ্ছা, পরে দেখো স্যাকুলাস, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসে, একটু ভালো করে পড়তে হবে। কি বলা আছে? অন্তঃকরণের প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে হচ্ছে একটা গুহা টাইপের বা হচ্ছে একটা ছিদ্র টাইপের। তো অন্তঃকরণের প্রকোষ্ঠ হচ্ছে ওই যে পেঁচানো যে অংশটা, দিস ইজ কল্ড প্রকোষ্ঠ। এখানে একটা নিচু নিচু অংশ থাকে, মানে তুমি যদি হচ্ছে এই কানের বাইরে যেটাকে তুমি দেখতে পাও সেখানে যদি হাত দাও দেখবে একটু নিচু, মানে এই সবগুলা নিচু নিচু অংশ থাকে। ঠিক আছে, আচ্ছা, অন্তঃকরণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো, যে বললাম না নালিকার মতো পেঁচানো পেঁচানো, সেটাই হচ্ছে জাস্ট এখানে বলা হচ্ছে এ ককলিয়া বলে। একটু মনে রাখবা, ককলিয়া জিনিসটা হচ্ছে শামুকের মতো পেঁচানো পেঁচানো জিনিস যা হচ্ছে অন্তঃকরণের ভেতরে থাকে। আচ্ছা, যেটাকে আমরা কি বলি? স্যাকুলাস বলি। আচ্ছা, পরে দেখো, ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। একটা জিনিস মনে রাখবা, আমাদের যতগুলা কোষ আছে সবগুলো কিন্তু আমাদের দেহের ভেতরে থাকে, মানে আমাদের খুলির ভেতরে থাকে, কোনো কিন্তু বাইরে থাকে না। আচ্ছা, পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। ওই যে রসের কাজ কি বলতো? সংঘর্ষ থেকে রক্ষা করা। এই অংশ শ্রবণের কাজ করে, অর্থাৎ এই অংশটা কি করে? আমাদের শুনতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, আই থিঙ্ক এতটুকুর মধ্যে কারো কোনো ধরনের কোশ্চেন্স নাই। ভাই আজকে কি এমসিকিউ আছে? আজকে হচ্ছে আমরা ডিরেক্ট কোশ্চেন অনেকগুলো দিব। হ্যাঁ, ওই কোশ্চেন গুলো তোমরা এসডব্লিউ করে রাখবা, দ্যাটস ইনাফ।
ঠিক আছে, এমসিকিউ হচ্ছে আমরা পড়বো না, এমসিকিউ আমরা পরবর্তীতে কোনো একটা সেশন রাখার ট্রাই করবো। আচ্ছা, পরে দেখো কানের যত্ন, একটু পয়েন্টগুলো পড়ে নিবে কি কি আছে। নিয়মিত কান পরিষ্কার করবা, ভালো কথা। গোসলের সময় কানে যেন না পানি ঢোকে সেদিকে সতর্ক রাখতে হবে। আচ্ছা, কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় যেন না ঢুকে, আর যদি ঢুকেই যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিবা। উচ্চ শব্দে গান না শোনা, এটা তোমার মনে হইতে পারে ভাই আমি তো সারাদিন উচ্চ শব্দে গান শুনি, আমার তো কিছু হয় না। বাট মনে রাখবা আমাদের কানের পর্দা কিন্তু একটা লিমিটেশন আছে, তুমি যখন লিমিটেশন ক্রস করে ফেলবা তুমি বধির হয়ে যাবা, বুঝতে পারছো? আচ্ছা, পরে দেখো আমরা হচ্ছে অনেকগুলো কোশ্চেন আনসার হচ্ছে এখানে নিছি, জাস্ট বিকজ অফ আমরা হচ্ছে কানের পার্টটা কমপ্লিট করে ফেলছি। নাম্বার 1 দেখো, আমাদের কানের প্রধান কাজ কি কি? দুইটা, একটা হচ্ছে শুনতে সাহায্য করা, আর হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। এখানে হচ্ছে বলা আছে কানের কোন তিনটি প্রধান অংশে বিভক্ত, সেটা হচ্ছে বহির্কর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। পরে দেখো বহির্কর্ণ কি কি অংশ নিয়ে গঠিত, সেটা হচ্ছে প্রথমে থাকে পিনা, পিনাকে বলে কর্ণছত্র, ঠিক আছে? পিনার নতুন একটা নাম হচ্ছে কর্ণছত্র। আচ্ছা, কর্ণছত্র মানে কি? এটা কোনো নাম, এটা হচ্ছে আমি জানি না যে কর্ণছত্র কেন, জাস্ট আমি জানি যে পিনা হচ্ছে যে বাইরে পাটা তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড পিনা, এটুকুই জানলেই হবে। তো পিনা কর্ণকুহর এবং কর্ণপটহ নিয়ে গঠিত। কে বলতো? বহির্কর্ণ, বাইরের পার্টটা বহির্কর্ণ। কর্ণপটের প্রধান কাজ কি বলতো? সেটা হচ্ছে শব্দ তরঙ্গ গ্রহণ করা এবং সেগুলোকে মধ্যকর্ণে সেন্ড করা। তারপর মধ্যকর্ণ থেকে সেন্ড হয় কোথায় বলতো? অন্তকর্ণ। অন্তকর্ণ থেকে একটা উদ্দীপনা সৃষ্টি হয়, এই উদ্দীপনাটা আমাদের ব্রেইনে চলে যায়, তারপর আমাদের ব্রেন বুঝে যে ওখানে একটা শব্দ হচ্ছে। এগুলা কিন্তু 5 মিনিট ধরে কাজ করে না, এগুলো কিন্তু ওই যে বলছিলাম 1 সেকেন্ডকে 1 লাখ ভাগে ভাগ করলে 1 ভাগ যতটুকু সময় হয় ওই সময়ের মধ্যে কিন্তু এই প্রসেসিং গুলা হয়ে যায়। তার মানে আমাদের ব্রেন কিন্তু অনেক বেশি ফাস্ট। আচ্ছা, মধ্যকর্ণের প্রধান কাজ কি? দেখো, মধ্যকর্ণের প্রধান কাজ হচ্ছে বহির্কর্ণ থেকে আসা শব্দ তরঙ্গকে বিবর্ধিত করে অন্তকর্ণে পাঠানো। এটা একটা সুন্দর একটা জিনিস। তোমরা হচ্ছে কেউ অডিও গেট সম্পর্কে পড়ছো? অডিও গেট, অডিও গেট হচ্ছে তোমরা পড়ার কথা। অডিও গেট এটা কিন্তু আমাদের ওই যে করোনার সময় হচ্ছে এগুলা প্রচুর মানে দেখাইতো। অডিও গেট, অডিও গেট হচ্ছে দেখবা ওই যে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে, যারা ওই যে ভিডিও বানায়, ওরা হচ্ছে এগুলা ভালো বুঝবে। ধরো এটা হচ্ছে আমার একটা ব্যালেন্সার, ব্যালেন্সার মানে হচ্ছে যে এটা ব্যালেন্স করে। অনেক সময় শব্দটা কম থাকে না, শব্দটা যদি কম থাকে একে ব্যালেন্স করে উপরে উঠায় নিয়ে যায়। আবার অনেক সময় শব্দ অনেক কি করে বলতো, যে অনেকজন কি করে হঠাৎ করে যদি চিৎকার করে দেয়, তাহলে এই পর্যায়ে যদি চলে যায় তাহলে তো দর্শকের কান ফেটে যাবে, তাই না? এটা কিন্তু ব্যালেন্স করে এটাকে হচ্ছে এইখান থেকে নামায় এইটুকুর মধ্যে করে ফেলা হয়। এটাকে বলা হচ্ছে কি বলতো? বিবর্ধিত করা। বিবর্ধিত মানে বড় করা। তার মানে দেখো এটা কিন্তু ছোট ছিল, এটা তুমি বড় করছো, এটাকে কি বলে? বিবর্ধিত করা, ঠিক আছে? এটাকে বলে বিবর্ধিত করা, বা হচ্ছে আমরা একটা ব্যালেন্স করি। এটাকে করে বলতো? এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণ করে। সো এটাকে স্ক্রিনশট, আমরা হচ্ছে পরের স্লাইডে চলে, ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো 6 নাম্বার কি বলা আছে, মধ্যকর্ণের সাথে গলবিলের সংযোগ স্থাপনকারী নালিকাটার নাম কি? এটাকে বলে ইউস্টেশিয়ান নালিকা। এটা কিন্তু আমরা অলরেডি পড়িয়েছিলাম। ইউস্টেশিয়ান নালিকা কোনটা সেটা কিন্তু আমি ছবি এঁকে দেখিয়েছিলাম। আচ্ছা, পরে দেখো অন্তকর্ণের প্রধান কাজ কি? অন্তকর্ণ হচ্ছে যেটাকে তুমি দেখতে পাও না, যেটা তুমি দেখতে পাও না, দিস ইজ কল্ড অন্তকর্ণ, যেটা ভিতরে থাকে। কার ভিতরে? স্কালের ভিতরে, খুলির ভিতরে। ওকে, তো দেখো অন্তকর্ণের প্রধান কাজ হচ্ছে শব্দ তরঙ্গকে স্নায়ু তাড়নায় পরিণত করে। কিন্তু আমি বলেছিলাম শব্দ তরঙ্গ কোনটা, মানে আলোক তরঙ্গ কোনটা, আর হচ্ছে তোমার স্নায়ু তরঙ্গ কোনটা, সেটা কিন্তু আমি একটু আগে বলেছিলাম। তোমরা আই থিঙ্ক মনে থাকার কথা যে কোনটা হচ্ছে বাইরে থেকে আসে আর কোনটা হচ্ছে ভিতর থেকে আসে, আলোকটা কোন জায়গা থেকে আসে, স্নায়ুটা কোন জায়গা থেকে আসে, এটা কিন্তু আমি বলেছিলাম। আচ্ছা, ওকে, পরে দেখো কি বলা আছে, অন্তকর্ণের শ্রবণ সংক্রান্ত অংশের নাম কি? অন্তকর্ণের ভিতরে যে অংশটা দ্বারা তুমি শুনতে পাও পেঁচানো পেঁচানো, দিস ইজ কল্ড কি বলতো? ককলিয়া। ওই যে শামুকের নাই, দেখছো ককলিয়া, আমি কিন্তু পড়িয়েছিলাম। পরে দেখো দেহের ভারসাম্য রক্ষার সাথে জড়িত অন্তকর্ণের অংশগুলোর নাম লেখো। একটা জিনিস মনে রাখবা, আমাদের কানের ভেতরে যতগুলো অংশ আছে সবগুলো আমাদের কি করে বলতো? আমাদের শুনতে সাহায্য করে। কিছু স্পেশাল ফিচার আছে আমাদের কানের, যেগুলো হচ্ছে আমাদের দেহের ভারসাম্যটা রক্ষা করে। কে কে? নাম্বার 1 সেটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী বা হচ্ছে সেমি এম্পেরিক্যাল ক্যানাল। সেটা না জানলেও হবে, তোমার শুধুমাত্র অর্ধবৃত্তাকার নালী এটা পড়লেই হবে, ঠিক আছে? আমি শুধু ইংলিশটা লিখে রাখছি যাতে করে তুমি একটু বুঝতে পারো যে তুমি যখন আরেকটু বড় হবা তখন দেখবা যে কি বলছে, সেমি সার্কুলার ক্যানালস বলবা। ক্যানাল মানে হচ্ছে নালী। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বলতো? ভেস্টিবিউল। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় অলরেডি আই থিঙ্ক যে আসছে, আমার এখন শিওর মনে পড়তেছে না, আমার মনে হয় যে আসছে কোনো না কোনো একটা জায়গায়। আর হচ্ছে ইউস্টেশন নালিকার হচ্ছে কাজটা কি সেটা হচ্ছে পড়ে রাখো। ইউস্টেশন নালিকার কাজ হচ্ছে মধ্যকর্ণের ভেতরের বাতাস এবং বাইরের বাতাসের চাপের ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে? ওই যে যেটা বললাম, একটা পরীক্ষা দিছি, নাক বন্ধ করবা, মুখ বন্ধ করবা, নিঃশ্বাস নেওয়া ট্রাই করবা, হচ্ছে প্রশ্বাস ছাড়া ট্রাই করবা, তাহলে দেখবা তোমার কান দিয়ে ওটা বের হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, তো এরপরে দেখো আমরা পড়বো হচ্ছে নাক সম্পর্কে। আমরা নাক দিয়ে কোনটা দুর্গন্ধ বা হচ্ছে সুগন্ধ সেটা হচ্ছে অনুভব করতে পারি। আচ্ছা, দেবজিৎ কুমার রায়, হ্যাঁ তুমি যেটা বলেছো সেটা হচ্ছে ককলিয়ার ছবি, হ্যাঁ যেটা পেঁচানো পেঁচানো। স্যার পেজ নাম্বার হচ্ছে তোমার 42 পরে হচ্ছে মেবি 46 বা 47 দিকে থেকে দেখো, এটা হচ্ছে নাকের পার্ট হচ্ছে আছে। আচ্ছা, ক্যান ইউ রিপিট ইট্রিকুলাস again please? Okay, just a sec. ইউট্রিকুলাস। আচ্ছা, ইট্রিকুলাস না, ওটা হচ্ছে ইউট্রিকুলাস। আচ্ছা, ইউট্রিকুলাস জিনিসটা দেখো, অন্তঃকর্ণের প্রকোষ্ঠটি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, অন্তঃকর্ণ হচ্ছে যেটাকে তুমি হচ্ছে ওই যে কানের ভেতরে যে অংশটা হচ্ছে নালীর মতো থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলেছি অন্তঃকর্ণ। এখন অন্তঃকর্ণের উপরে দেখবা, মানে তুমি যদি হাত দিয়ে দেখো, তোমার হাত যদি অনেক চিকন হয় তাহলে দেখবা যে অন্তঃকর্ণের ভেতরে মানে 3টা উপরে নালী থাকে। এখন তুমি তো হাত দিয়ে বুঝতে পারবে না যে কোনটা, এই নালীগুলো আসলে অনেক চিকন চিকন নালী, ঠিক আছে। তো দেখো, অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। অর্ধবৃত্তাকার মানে কি বলতো, পুরো গোল না, অর্ধেক গোল, মানে এভাবে এভাবে এভাবে, ঠিক আছে। তো দেখো, এদের ভেতর থেকে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু, মনে রাখবা আমাদের শরীরে কিন্তু সব জায়গায় স্নায়ু আর হচ্ছে কি থাকে বলতো, আমাদের রস থাকে। আমাদের স্নায়ু আর হচ্ছে রস আমাদের পুরো দেহের মধ্যেই থাকে। এটা যদি না থাকতো তাহলে কিন্তু তুমি হাত দিয়ে কোনো কাজ করতে পারতা না। তুমি যদি হাত দিয়ে কাজ করতা, ধরো তুমি অনেকক্ষণ কাজ করতেছো, দেখবা তোমার হাত হচ্ছে ক্ষয় হয়ে যাইতো। এটা কিভাবে রোধ হয়? এই স্নায়ু এবং রসের কারণে হয়। এগুলো হচ্ছে আবার হচ্ছে রিফর্ম করে বা আগের ফর্মে ফিরে আসে। আচ্ছা, পরে দেখো আবার তখনই কি বলছে, আচ্ছা কতটুকু পড়েছিলাম, নালী দিয়ে গঠিত, এদের ভিতরে থাকে হচ্ছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস থাকে, সারা শরীরে থাকে। আচ্ছা, নালীর ভিতরে এই রস যখন নড়ে, মনে রাখবা নালী কোনটা বলো তো, এই যে ভিতরে যে হচ্ছে একটা অর্ধ ক্যানালস থাকে, যেটাকে বললাম সেমি এম্পেরিক্যাল ক্যানালস, বা হচ্ছে লম্বা যে অংশটা তুমি কান দিয়ে যতটুকু হাত দিয়ে ঢুকাইতে পারো, মানে তোমার কানটা যতটুকু হচ্ছে তুমি প্রবেশ করতে পারো, এটা আমরা বলছি হচ্ছে সেমি এম্পেরিক্যাল হচ্ছে ক্যানালস বলি, হ্যাঁ। বা হচ্ছে তুমি বলো সেমি সার্কুলার ক্যানালস, তোমার বই অনুযায়ী অর্ধবৃত্তাকার নালী। এবং দেখো এটার ভেতর কে থাকে বলতো, স্নায়ু এবং রস থাকে। এগুলো যখন নড়ে, ধরো তোমার কানের পর্দাটা মুভমেন্ট করতেছে, তুমি যখন শুনতেছো, ধরো এখানে একটা শব্দ হয়েছে, তোমার কানের মধ্যে এই শব্দটা আসছে, আসার পরে এটা কিন্তু তুমি ডিরেক্ট শুনতে পাবা না, মানে এটা হওয়ার পরে তুমি কিছুক্ষণ পরে শুনতে পাবা, সাথে সাথে কিন্তু শুনবা না। এটা কিন্তু আমাদের ব্রেন অত দ্রুত ক্যাপচার করে না, এটা কিন্তু 0.1 ধরো মাইক্রোসেকেন্ড এত পরে করে, ঠিক আছে, এটা আমি বলতেছি। তো দেখো এখানে একজন শব্দ উৎপন্ন করছে, এটা প্রথমে আমার শব্দটা আসছে কোথায় বলতো, বাতাসের সাথে কর্ণের একটা কি বলে এটাকে, ক্রিয়ার ফলে, বা হচ্ছে বাতাসের সাথে একটা ক্রিয়ার ফলে এই শব্দটা আমাদের কানের মধ্যে আসলো। এখন আসার পরে আমাদের কানের যে পর্দাটা থাকলো, এটা হচ্ছে মুভমেন্ট করলো বা হচ্ছে এটা নড়াচড়া করলো। এখন যখন এই কানটা কানের পর্দাটা যখন নড়লো, তখন আমরা শব্দটাকে শুনি, বুঝতে পারতেছো? শব্দটা আমরা তখন মাত্র শুনছি, এটা কিন্তু শব্দটা প্রসেসিং হয়েছে। এখন এইটা মুভমেন্ট করতেছে না, কানের পর্দা যখন মুভমেন্ট করতেছে, তখন কিন্তু তার সাথে কে মুভমেন্ট করতেছে বলতো, ওই যে স্নায়ু এবং রসটা হচ্ছে মুভমেন্ট করতেছে। এখন এগুলো কি করে, এগুলো যখন নড়ে মুভমেন্ট করে, তখন আমাদের মস্তিষ্কে একটা সিগন্যাল যায়, হ্যাঁ যে আমাদের এখানে কানটা পর্দাটা, কানের যে পর্দা সেটা হচ্ছে নড়তেছে, তার মানে কোন একটা শব্দ শুনতেছে, বোঝা গেছে? আচ্ছা, পরে দেখো, আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়, যেটা বললাম ব্রেইনে চলে যাবে। এই অংশ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষার কাজ করে। তার মানে তুমি এই অংশটা দ্বারা, ইউস্টিকুলাস দ্বারা তুমি শুনতেও পারতেছো এবং দেহের তুমি কি করতে পারতেছো বলতো, ভারসাম্য রক্ষার কাজ করতে পারতেছো। তবে এটা কিন্তু তোমার মেইন ভারসাম্য রক্ষাকারী অঙ্গ না। মেইন ভারসাম্য রক্ষাকারী হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার এই যে অর্ধবৃত্তাকার নালী বা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল যেটা থাকে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল মানে মেইন ফাংশন ও করে, আর হচ্ছে যে তোমার যে ভেস্টিবিউল ও হচ্ছে মেইন ফাংশন করে। ওই যে ইউস্টিকুলাস যেটা পড়ে সেটা কিন্তু মেইন ফাংশন না, সাহায্য করে বাট অ্যাকচুয়াল কাজটা কি করে, কাজটা হচ্ছে তোমার কি করে বলতো, এই দুইজন ব্যক্তি করে, একটা হচ্ছে সেমি সার্কুলার, একটা হচ্ছে কি ভেস্টিবিউল। ওকে, আচ্ছা, পরে হচ্ছে আমরা নাক পড়তেছিলাম। সো এখানে দেখো নাক দিয়ে হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস নেই, তো ফুলের সুগন্ধ প্রাণ গ্রহণ করি, অনেক কথাবার্তা বলা আছে। তো মেইন ইম্পর্টেন্ট খেয়াল করো, এখানে হচ্ছে বলা আছে মুখ গহ্বরের উপরে, মুখ গহ্বর। আচ্ছা, তোমরা কি হচ্ছে স্কাল দেখছো না, মাথার খুলি দেখছো না, মাথার খুলিটার মধ্যে মুখটা হচ্ছে কি বলতো, একটা ফাঁকা স্থান না, এই ফাঁকা স্থানকে আমরা বলি মুখ গহ্বর। মানে তোমার মুখটা যতটুকু ধরে অংশ জুড়ে হচ্ছে বিস্তৃত, এটাকে আমরা কি বলি, মুখ গহ্বর। মুখ গহ্বরের উপরে কে থাকে, নাক গহ্বর। নাক গহ্বরের উপরে কে থাকে, এটা হচ্ছে চোখ গহ্বর বা অক্ষি গহ্বর বলে। গহ্বর মানে হচ্ছে ছিদ্র, মানে হচ্ছে স্কাল থাকে হচ্ছে একটা ছিদ্র টাইপের। আচ্ছা, তো বলা আছে
মুখ গহ্বরের উপরে নাকটা অবস্থিত, মানে মুখের ছিদ্রের উপরে কে নাকের ছিদ্রটা অবস্থিত। এটার কয়টা অংশ আছে বলো? এটা হচ্ছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে নাসারন্ধ্র, একটা হচ্ছে নাসাপথ। নাসারন্ধ্র, নাসাপথ। রন্ধ্র মানে ছিদ্র, মানে নাকের ছিদ্র, আর পথ মানে হচ্ছে যেটা হচ্ছে প্রবেশ করে, মানে ভেতরে যে চলে যায়। তোমরা হচ্ছে যে যখন মুভি টুভি দেখো তোমরা দেখবা যে অনেক সময় হচ্ছে সোলজাররা হচ্ছে কি হয় বলো তো, অনেক সময় সোলজাররা ধরো কোন একটা জায়গায় ধরো অ্যাটাক হওয়ার পরে ওর হচ্ছে ধরো কোন একটা সমস্যা হয়েছে, তখন কিন্তু একদম প্রথমে কি করে একটা ছোট একটা ক্যামেরা নাক দিয়ে প্রবেশ করায়, যে ওর আসলে কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা ফাইন্ড আউট করে। ঠিক আছে, আচ্ছা স্যার পেজ নাম্বার, আচ্ছা পেজ নাম্বার মেবি হচ্ছে 47 অর 46 এরকম। ক্যান ইউ রিপিট ইস্টিকুলাস अगेन প্লিজ? আচ্ছা এটা তো আরেকবার বোঝানো যাবে না, তোমাকে হচ্ছে অলরেডি যেটা বুঝিয়েছিলাম না, এখানে সবচেয়ে বেশি ডিটেইলস বোঝানো হয়েছে। সো তোমার যদি হচ্ছে আরো সমস্যা থাকে তোমরা হচ্ছে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আরেকবার হচ্ছে দেখে ফেলবা। ঠিক আছে, এখানে খুব ডিটেইলস হচ্ছে আমি পড়িয়েছি, এবং আমার মনে হয় না যে মানে তোমার বই আসলে এত বেশি ডিটেইলস নাই, আমি আসলে অনেক কি বল অনেক রিসোর্স থেকে এগুলো করছি। তো সো তোমার বইয়ের মধ্যে যেভাবে আছে ওভাবে আর কি পড়ো, অনেক কিছু হচ্ছে তোমার মাথার উপর দিয়ে যাবে, অনেক কিছু যদি হচ্ছে অনেক যদি প্রবলেম থাকে সেগুলোর জন্য আমরা কি করবো, আলাদা একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে দিব। ঠিক আছে, বাট আপাতত আমরা চ্যাপ্টারটা ক্লোজ করি, তারপরে যদি সমস্যা থাকে আমরা হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, পরে দেখো নাসারন্ধ্র হচ্ছে নাকের যে ছিদ্রটা দিয়ে বাতাসটা দেহের ভেতরে ঢুকতেছে, তাকে আমরা বলি নাসারন্ধ্র, বা রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, মানে নাকের ছিদ্র। আর একটা হচ্ছে নাসাপথ। পথ মানে হচ্ছে কি বলতো, পথ মানে হচ্ছে তোমার পথ মানে হচ্ছে তোমরা যে অনেক সময় দেখো না যে তুমি যখন হঠাৎ করে দ্রুত খাওয়া দাওয়া শুরু করবা, বা এটাকে কি বলে, এটাকে তুমি যদি হঠাৎ করে ধরো এমন হয় না যে কি হয় বলতো, অনেক সময় এরকম হয় না যে আমরা মুখের যে নালীটা আছে, মানে আমরা যখন খাদ্যটা খাই এটা হচ্ছে অনেক সময় ধরো উপরে উঠে যায় না, আমরা বলি যে কি বলি আমরা, আমাদের গলার যে নালীটা আছে এই নালীটা না গিয়ে আমাদের কিন্তু অনেক সময় হচ্ছে খাদ্যটাই এই নাকের নালীটার মধ্যে চলে আসে। এটাকে আমরা হচ্ছে অনেক সময় কি বলি, আই থিঙ্ক যে তোমরা ভালো বলতে পারবা। সো পরে দেখো কি বলা আছে, নাসারন্ধ্র থেকে, নাসারন্ধ্র মানে হচ্ছে নাকের যে ছিদ্র আছে এই ছিদ্র থেকে গলার পেছন ভাগ, মানে একটা জিনিস মনে রাখবা, আমরা যখন খাবারটা খাই এই খাবারটা খাওয়ার যে নালী আছে, মানে আমরা যে খাবারটা খাচ্ছি মুখ দিয়ে, এই মুখের এখানে একটা কি আছে বলতো, নালী আছে। নালী মানে হচ্ছে একটা পাইপের মতো, যেটা হচ্ছে খাবারটা পাস হয় আমাদের পেটের ভেতরে পাস হয়। এখন ওই যে খাবারটা যে পাস হইলো এর পাশে একটা আরেকটা টিউব থাকে, বা হচ্ছে আরেকটা কি থাকে, একটা ক্যানালস থাকে, ওই সেম দুইটা টিউব থাকে। এখন একটা দিকে যায় খাবারটা যায়, আরেকটা দিকে যায় শ্বাস প্রশ্বাস যায়। ঠিক আছে, এখন শ্বাস প্রশ্বাস যখন যায় তখন মাঝে মাঝে হয় কি, খাবারটা ওই শ্বাস প্রশ্বাসের নালীর মধ্যে চলে যায়, তখন হচ্ছে আমাদের যে সমস্যা হয় আর কি। তো এখানে কি বলা আছে দেখো, নাসারন্ধ্র থেকে গলার পিছনের ভাগ, অর্থাৎ গলার পিছনে, এটা তো তোমাকে আমি বললাম, বা হচ্ছে গলবিল পর্যন্ত বিস্তৃত একটা গহ্বর। গলবিল মানে হচ্ছে তোমার এই যে গলার পিছনে একটা অংশের নাম হচ্ছে গলবিল। সো ওই গলবিল পর্যন্ত একটা গহ্বর মানে হচ্ছে ক্যানালস। গহ্বর মানে হচ্ছে কি বলতো, একটা ছোট একটা পাইপ, ছোট একটা পাইপের মতো, বা হচ্ছে আমরা বলি ক্যানালস বলি। আচ্ছা স্যার বিষম বিষম লাগা বলে ওটাকে? হ্যাঁ বিষম লাগা। আচ্ছা এতবার কমেন্ট করা দরকার না, তুমি মনে হয় 100 অলরেডি সেঞ্চুরি করে ফেলছো। ঠিক আছে, এতবার কমেন্ট করা লাগবে না, একবার কমেন্ট করলে হচ্ছে আমি দেখতেছি। আচ্ছা পরে দেখো নাসাপথ হচ্ছে আমরা কি পড়লাম, গলার পেছনের অংশ গলবিল পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে একটা গহ্বর। গহ্বর মানে ছিদ্র বা হচ্ছে নালী বলতে পারবো, হচ্ছে আমরা বলি ক্যানালস বলি, একটা ক্যানালস বলি। আচ্ছা এই গহ্বরটি ত্রিকোণাকার, ত্রিকোণা মানে তিন কোণা, ত্রিভুজ টাইপের। আচ্ছা পাতলা প্রাচীর দিয়ে গহ্বরটি দুই ভাগে বিভক্ত হয়েছে। পাতলা প্রাচীর দিয়ে মানে হচ্ছে, প্রাচীর তো বুঝো, প্রাচীর মানে পর্দা। ধরো এই হচ্ছে তোমার, ধরো এই হচ্ছে তোমার সেই ধরো এখানে হচ্ছে একটা নাক আছে, হ্যাঁ এখানে একটা কি আছে বলতো, একটা নোজ আছে এখানে, এই নোজটা এখানে কি হয় বলতো, এখানে শ্বাস প্রশ্বাসটা ঢুকতেছে। এখন এমন অনেক সময় হবে এই যে দেখো এভাবে আসার পরে শ্বাসটা যখন যাবে তখন আমরা যে নিঃশ্বাসগুলো নেই এগুলোকে 100% পিওর না, কিন্তু আমরা কিন্তু যে নিঃশ্বাসটা নেই তার মধ্যে দেখা যায় ঢাকার কথা আলাদা, এমনি হচ্ছে আমরা বলতেছি, সেটা হচ্ছে প্রায় দেখা যায় 60% হচ্ছে পিওর থাকে, 40% ভেজাল থাকে। এখন ঢাকার কথা আলাদা, ঢাকা হচ্ছে অনেক পরিমাণ বায়ু দূষণ হয়, তুমি নাক চাপ দিয়ে হচ্ছে বাসা থেকে বের হও, সেটা আলাদা জিনিস। কিন্তু নর্মালি আমাদের বডির ফাংশন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 60% শুদ্ধ করবে, মানে হচ্ছে শুদ্ধ বাতাস বা হচ্ছে পুরোপুরি অক্সিজেন গ্রহণ করবে, আর 40% সে হচ্ছে কি একটা ভেজাল আর কি করবে বলতো, ভেজালটাকে হচ্ছে গ্রহণ করবে। পিওর যেটা থাকবে মানে 60% এটা হচ্ছে প্রথম নালীটাতে পাস হবে। আর তোমাকে যে এখানে যেটা বললাম প্রাচীন না পর্দা একটা বললাম না তোমাকে, কোথায় যেন দেখাইলাম,
ওই যে পাতলা প্রাচীর, প্রাচীর মানে কি পর্দা, তার মানে এই যে এটার মাঝামাঝি এইভাবে একটা দাগ থাকে, এটাকে আমরা বলি প্রাচীর বা পর্দা। এই পর্দাটা খুবই নরম একটা অংশ, 60% এটা হচ্ছে প্রথমটা দিয়ে চলে যায়, 40% এটা ভেজাল সেটা হচ্ছে এখান দিয়ে চলে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া মানে সবই বুঝলাম, কিন্তু আমাদের দেহ 100% কেন পিওরটাই গ্রহণ করতেছে না, কেন হচ্ছে 40% সে ভেজাল করতেছে? কারণ জাস্ট বিকজ অফ একটা জিনিস মনে রাখবা, পিওর অক্সিজেন বলতে দুনিয়াতে কিছু নাই। মানুষ যে বলে আমরা প্রশ্বাস নেই হচ্ছে অক্সিজেন হিসেবে, ওটা কিন্তু পিওর অক্সিজেন না। একটা জিনিস মনে রাখবা, পিওর অক্সিজেন যদি তুমি হচ্ছে গ্রহণ করতা তাহলে সেখানে আগুন ধরে যাইতো। একটু গুগল সার্চ করে দেখো, পিওর অক্সিজেন বলতে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, সেটা হচ্ছে 60% পিওর, 40% ভেজাল। দিস ইজ কল্ড অক্সিজেন। ওকে, আচ্ছা পরে দেখো কি বলা আছে, এই গহ্বরটি মানে হচ্ছে এই ছিদ্রটি বা হচ্ছে ক্যানালসটি ত্রিকোণাকার, এটা তো বললাম, পাতলা প্রাচীর দিয়ে গহ্বরটি দুই ভাগে বিভক্ত হয়েছে। ওকে, এর সামনের ভাগটা হচ্ছে লোম দ্বারা আবৃত, নাকের হচ্ছে একটা লোম থাকে, হ্যাঁ অনেকের হচ্ছে থাকে তো, এবং পেছনে গিয়ে পাতলা আবরণী ঝিল্লি দ্বারা কি হয় বলতো, আবৃত থাকে। একটা জিনিস মনে রাখবা, ঝিল্লি মানে হচ্ছে নরম কোন একটা জিনিস যেখানে হচ্ছে শ্লেষা হয়। শ্লেষা মানে হচ্ছে যে অনেক সময় কারো ঠান্ডা লাগলে নাক দিয়ে হচ্ছে শ্লেষা হয় না, ওইটাকে আমরা বলি হচ্ছে আবরণী ঝিল্লি, ওখানে হচ্ছে শ্লেষাটা অ্যাকচুয়ালি উৎপন্ন হয়। পরে দেখো এই ঝিল্লিকে আমরা ঘ্রাণ ঝিল্লি বলি। একটা জিনিস মনে রাখবা, আমরা যত কিছু ঘ্রাণ নেই সেগুলো কিন্তু নাকের ফার্স্টে হচ্ছে যে লোমকূপ গুলা থাকে, এগুলো পাশে অবস্থিত, মানে লোমকূপ হচ্ছে তোমার সামনে থাকে, তাহলে ওই যে তোমার ঘ্রাণ ঝিল্লি থাকে হচ্ছে পিছনে, এইভাবে করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এতে থাকে সূক্ষ্ম রক্তনালিকা। এখন নাকটা যেহেতু আসলে অনেক ছোট একটা জায়গার মধ্যে অবস্থিত, তার জন্য নালিকাটা হবে আরো চিকন, এটা তো বোঝাই যায়। আচ্ছা, সূক্ষ্ম রক্তনালিকা যা অসংখ্য গ্রাণ কোষের সাথে সংযোগটা কি করে, সংযোগটা রক্ষা করে। আই থিঙ্ক এতটুকু তোমরা বুঝতে পেরেছো। স্যার এইচডব্লিউ হচ্ছে তোমাদের যতগুলো কোশ্চেন দিয়েছি, প্রায় 20টার মতো কোশ্চেন দিয়েছি, ওইগুলো হচ্ছে এইচডব্লিউ করবা। আর নাক যদি পড়ানো শেষ হয়ে যায় তাহলে এখানে আরো 10টা পেয়ে যাবা। ওকে, আচ্ছা পরে দেখো আমাদের এখানে নাকের যত্ন নিয়ে কিছু বলা আছে, খেয়াল করো কি কি বলা আছে। নাক দিয়ে হচ্ছে আমরা শ্বাস নেই, শ্বাস প্রশ্বাস চালাই, নাকের মধ্যে শ্লেষা ঝিল্লির আবরণ থাকে, শিশুদের নাকের শ্লেষার সাথে কি হয় বলতো, ধুলাবালি জমে, এগুলো আমাদের নিয়মিত পরিষ্কার করতে হবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন্স অলরেডি চলে আসে, জাস্ট বিকজ অফ আমরা হচ্ছে কিন্তু অলরেডি নাকের পার্টটা শেষ করে ফেলছি। খেয়াল করো এখানে কি কি বলা আছে, আমরা কিসের সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা হচ্ছে দুর্গন্ধ অনুভব করতে পারি? দিস ইজ নোজ ডেফিনেটলি, এটা আমরা সবাই জানি। 2 নম্বর হচ্ছে আমরা নাক দিয়ে কি গ্রহণ করি। নাক দিয়ে হচ্ছে অনেকে বলতে পারে আমরা শ্বাস প্রশ্বাস চালাই নাক দিয়ে, আনসার কিন্তু ভুল। মনে রাখবা, আমরা কিন্তু নাক দিয়ে শুধুমাত্র অক্সিজেনটা গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড বের করি না কিন্তু। এখন তুমি বলতে পারো ভাই আমি তো সারা জীবনে শুনলাম যে নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বের হয়, আবার নাক দিয়ে হচ্ছে অক্সিজেন ঢুকে। আংশিক সত্য, বাট অ্যাকচুয়ালি যেটা হয়, নাক দিয়ে আমরা কি গ্রহণ করি বলতো, আমরা গ্রহণ করি হচ্ছে অক্সিজেন গ্রহণ করি, এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা বলি শ্বাস। অক্সিজেন গ্রহণ করি, তুমি যেটাকে বের করে দাও সেটা নাক দিয়ে বের করো, ওটাকে কিন্তু আমরা গ্রহণ করি না, ওটাকে আমরা ত্যাগ করি। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে আমরা নাক দিয়ে গ্রহণ করি, কেউ যদি আমাকে বলে তুমি কি গ্রহণ করো, আমরা বলবো অক্সিজেন গ্রহণ করি। তুমি নাক দিয়ে কি ত্যাগ করো, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। বোঝা যাচ্ছে? তার মানে এখানে কিন্তু আমাকে স্পেসিফিক ভাবে বলে দিছে তুমি কি গ্রহণ করো, তুমি কিন্তু ত্যাগ করো সেটা কিন্তু বলে নাই। তার মানে তুমি শ্বাসটা গ্রহণ করো নাক দিয়ে। আচ্ছা, নাকের ছিদ্রপথে কি বলা হয়? মনে রাখবা, ছিদ্র মানে হচ্ছে রন্ধ্র। রন্ধ্র, হ্যাঁ, ওই যে আমরা মনে রাখবা পাতা রন্ধ্র থাকে বা পত্র রন্ধ্র থাকে, তারপর কাণ্ড রন্ধ্র থাকে বা শিকড় রন্ধ্র থাকে, এরকম করে আমাদের শরীরের মধ্যেও প্রচুর পরিমাণ রন্ধ্র আছে। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। সো এই যে আমাদের নাকের মধ্যে ছিদ্র থাকে, দিস ইজ কল্ড কি বলতো, নাসা রন্ধ্র, মানে নাকের ছিদ্র। আচ্ছা, 4 নম্বর দেখো, নাসাপথ কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত হচ্ছে গহ্বর। এটা মনে রাখবা, যে যেটা বললাম আমাদের মূলত হচ্ছে তোমার গলার পিছনে যে একটা নালী থেকে কি বলে, নাসাপথ হচ্ছে নাসারন্ধ্র থেকে শুরু করে, মানে নাকের যে এখান থেকে শুরু করে, এটা হচ্ছে আমাদের গলবিল পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, গলবিল হচ্ছে আমাদের বিস্তৃত। আচ্ছা, পরে দেখো নাসাপথ দেখতে কেমন আকৃতির, মানে তোমার নাকটা দেখতে অ্যাকচুয়ালি কেমন আকৃতির, মানে নাকটা, নাকের হচ্ছে তোমার যেখানে হচ্ছে অক্সিজেনটা প্রবেশ করতেছে এটাকে বলে নাসারন্ধ্র, তাই না? বা হচ্ছে নাসাপথ। পথ মানে হচ্ছে যেখান দিয়ে অক্সিজেনটা ঢুকে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়। স্যার আপনার ক্লাস সবচেয়ে ওকে, থ্যাংক ইউ স্যার। নাকে আচ্ছা ওকে স্যার, স্যার ক্লাস কখন শেষ হবে? এই তো শেষ হয়ে যাবে। আচ্ছা তাহমিদ, ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে খেয়াল করো কি কি বলা আছে। নাসাপথ দেখতে কোন আকৃতির, এখন তুমি তো বুঝতেই পারতেছো, নাসাপথ মানে যেখানে অক্সিজেনটা ঢুকে কার্বন ডাইঅক্সাইড বের হয়। এটা কিভাবে বলো তো? এটা হচ্ছে লম্বা সরু আকৃতির, রাইট?
লম্বা এবং সরু আকৃতির। এখন মোটা লোকদের কথা ভিন্ন। এখন ধরো অনেক মোটা একটা লোক, ওর নাকের ছিদ্র অনেক বড় হবে, ওর তার মানে ওর যে নাসা পথ থাকবে সে কিন্তু অনেক বিস্তৃত হবে। বাট নর্মালি আমরা বলি সেটা হচ্ছে বিআইবিএম অনুযায়ী এটা আমরা বলি যে নাসাপথ দেখতে হচ্ছে সরু এবং চিকন আকৃতির। নর্মাল সাইজে তুমি যদি মানুষের কথা চিন্তা করো তোমাদের এভাবে বলতে হবে। এক্সেপশনাল কেস আমরা এখানে আলোচনা করব না। আচ্ছা, পরে দেখো আমরা হচ্ছে আরো কিছু কোশ্চেন্স এখানে রাখছি, মানে ওখানে 5টা হয়েছে, এখানে আরো হচ্ছে 5টা। আচ্ছা, তোমরা হচ্ছে আগের পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তোমাদের টোটাল 25টা কোশ্চেন কিন্তু হচ্ছে আমি অলরেডি কভার করছি, আর হচ্ছে আমি 5টা কভার করব। ওকে, সো আই থিঙ্ক যে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলেছো। আমরা হচ্ছে পরের স্লাইডে মুভ করতেছি। ওকে, পরে দেখো 6 নাম্বার দেখো, পাতলা প্রাচীর দিয়ে নাসারন্ধ্র কয়টা ভাগে বিভক্ত হয়েছে এবং সেগুলো কি কি? পাতলা প্রাচীর দেখো, পাতলা প্রাচীর দিয়ে নাসার পথ 2টা ভাগে ভাগ হয়েছে। ওই যে তোমার এখানে দেখবা নাকটা 2টা ভাগে ভাগ না, মানে নাকের 2টা ওয়ে, 2টা নাসা পথ থাকে। এখন মাঝখানে একটা কি থাকে বলতো? পাতলা প্রাচীর থাকে। প্রাচীর মানে হচ্ছে পর্দা। আচ্ছা, তাহলে পাতলা প্রাচীর দিয়ে নাসা পথ 2টি ভাগে ভাগ হয়েছে, এটা তোমরা দেখতেই পারতেছো। এই 2টা ভাগকে আমরা কি বলি? নাসিকা ঝিল্লি বলি। ঠিক আছে, আমরা কি বলি? নাসিকা ঝিল্লি বলি। তোমার মনে রাখবা, ঝিল্লি যেখানে থাকবে শ্লেষা সেখানে হবে, বুঝছো? শ্লেষা সেখানে হবে। আমাদের ঠান্ডা লাগলে যেটা হয় সেটা হচ্ছে নাকের শ্লেষা। ওইটা কোথায় হয় বলতো? নাকের ওই যে নাসিকা ঝিল্লিতে হয়। ওকে, আচ্ছা, পরে দেখো 7 নাম্বার হচ্ছে নাসাপথের ভেতরে দিকে কি কি আবরণ থাকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে এটা। নাসাপথের ভেতরের দিকে হচ্ছে তোমার পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এটা একটু অনেকের মাথার উপর দিয়ে যাওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আই থিঙ্ক যে তুমি হচ্ছে বুঝতে পেরেছো যে নাসাপথের ভেতরের দিকে কি ধরনের আবরণ থাকে। সেটা হচ্ছে পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। পাতলা আবরণী ঝিল্লি হচ্ছে নাকের উপরে যে পার্টটা আছে, যেটাতে তোমার নাকটা সেফ থাকতেছে বাইরের কোনো কিছু থেকে। তুমি বলতে পারো ভাই, বাইরের পার্টটা থেকে আমাদের নাকটা কেন বাঁচাইতে হবে? হ্যাঁ, কেন বাঁচাতে হবে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন মনে রাখবা, বাইরের যে চাপ আর আমাদের শরীরের ভেতরের যে চাপ, এটা ব্যালেন্স করে সেটা হচ্ছে আমাদের এই নাকের হচ্ছে বাইরের যে পার্টটা, মানে ত্বকটা। আমরা ত্বক নিয়ে পরবর্তী স্লাইডে পড়বো যদি আজকে সময় হয়, কিন্তু আমি বলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ত্বকটা আছে, এই ত্বকটা কি করে বলতো? বাইরের চাপটার সাথে আমাদের ভেতরের চাপটা একটা ব্যালেন্স করে। অর্থাৎ বাইরে যদি দেখবা অনেক পরিমাণ হচ্ছে কি হয় বলতো, ঝড় বৃষ্টি হয়, তুমি সেখানে গেছো, তোমার নাকের ভিতরে কিন্তু হচ্ছে গরম, মানে আমাদের শরীরের ভিতরে কিন্তু গরম, হিট। কিন্তু তুমি যখন বাইরে চলে যাও, বা তুমি যখন কানাডাতে চলে যাবা, দেখবা প্রচুর বরফ পড়ে, তুমি কি সাথে সাথে ঠান্ডা হয়ে যাও? হও না তো, তুমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকো, জাস্ট বিকজ অফ তোমার শরীরের যে টেম্পারেচার সেটা হচ্ছে ত্বক দ্বারা আবৃত। আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তার মানে আমাদের শরীরের যে ফাংশন গুলো আছে এগুলো কিন্তু বাইরের যে এক্সটার্নাল যে ফোর্স গুলো আছে, মানে বাইরের যে সকল জিনিসগুলো আছে সেগুলো থেকে আমাদের ভেতরে ত্বককে রক্ষা করে। আমাদের পরবর্তী স্লাইডে কিন্তু ত্বক নিয়ে আমরা পড়বো। আচ্ছা, তাহলে এখানে কি দেখো, কি কি বললাম? তাহলে ভেতর দিকে কি ধরনের পর্দা থাকে? পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। ওকে, নাসিকার অগ্রভাগে কি থাকে বলতো? নাসিকার অগ্রভাগে কি থাকে বলতো? মানে যে আমাদের পুরো যে নাক, এটাকে বলে নাসা রন্ধ্র। হ্যাঁ, আর মনে রাখবা, নাককে হচ্ছে আমরা, নাক হচ্ছে মূলত বাইরে একটা শব্দ, মানে বাংলাদেশি শব্দ কিন্তু নাক না, নাক কিন্তু একটা বিদেশি একটা শব্দ। আর আমাদের বাংলাদেশি ভাষা বলা হয় নাসিকা। ওকে, সো নাসিকা যখন হচ্ছে আমরা, মানে নাসিকা যখন হচ্ছে আমরা পড়ি বা হচ্ছে নাক বলা আসলে একই কথা। সো নাকের সামনে কে থাকে বলো তো? তুমি হচ্ছে হাত দিয়ে দেখলে বুঝতে পারবা, দিস ইজ, সামনে হচ্ছে কিছু কিছু লোম থাকে, রাইট? আচ্ছা, পরে দেখো নাকের মধ্যে অবস্থিত পাতলা আবরণের প্রধান কাজ কি, মানে এটা অ্যাকচুয়ালি থাকে কেন? উত্তর হচ্ছে, নাকের মধ্যে অবস্থিত পাতলা আবরণ বা হচ্ছে শ্লেষা ঝিল্লি বাতাসকে আর্দ্র রাখে। তুমি হচ্ছে অনেক সময় দেখবা যে ধরো তুমি বাসে যাচ্ছ, হঠাৎ করে তুমি হচ্ছে ধরো তুমি হাত রাখছো, নিঃশ্বাস নিচ্ছ, বা হচ্ছে ধরো তুমি প্রশ্বাস ছাড়তেছো। হ্যাঁ, তুমি দেখবা বাইরে যদি ঠান্ডা থাকে, তোমার নাকের অংশটা দিয়ে তুমি যেই অংশটাকে তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে বের করতেছো, কিন্তু গরম থাকে। বুঝতে পারতেছো? মানে যেটা বলতেছি, আমাদের শরীরে যে একটা ভিতরে হিট থাকে, এটা কিন্তু নাকটা দিয়ে আমরা বহির্প্রকাশ ঘটাতে পারি। আমাদের নাকের যে ভিতরে যে বায়ুটা থাকে, এটা কিন্তু গরম থাকে। ওকে, সেখানে আসলে এটাই বলা হয়েছে, নাকের মধ্যে অবস্থিত পাতলা আবরণ কি কাজ করে। এটা হচ্ছে পাতলা আবরণটা কি বলতো? পাতলা আবরণটা কোথায় থাকে এটা কিন্তু আমি অলরেডি বলেছি, তোমরা কি বলতে পারবা? আচ্ছা, ক্লাস কখন শেষ হবে? এই তো আমাদের হচ্ছে আর 2 মিনিট আছে, আমরা শেষ করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো নাকের মধ্যে অবস্থিত পাতলা আবরণের প্রধান কাজ কি? সেটা হচ্ছে বাতাসকে আর্দ্র রাখা। আর্দ্র রাখা মানে কি? বাতাসকে গরম রাখা। বোঝা যাচ্ছে? আচ্ছা, পরে দেখো, এবং ধুলাবালি আটকে শ্বাস প্রশ্বাসকে সহজ করা। ধুলাবালি যদি তুমি আটকাতে পারো,
একটা জিনিস মনে রাখবে, আমরা তো আসলে এমন একটা দেশে থাকি যেখানে আসলে বায়ু দূষণ প্রচুর পরিমাণে হয়, সো আমরা কিন্তু পুরোপুরি পিওর অক্সিজেন পাই না, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান দেখো, ঘ্রাণ সংবেদনের জন্য কোথায় অসংখ্য স্নায়ুকোষ অবস্থিত? ঘ্রাণ সংবেদন মানে, আচ্ছা সংবেদন জিনিসটি ইম্পর্টেন্ট। সংবেদন বলতে আসলে কি বোঝায়? খেয়াল করো, তুমি এখানে বসে আসছো, বসে থাকার পরে অন্য জায়গায় একটা রান্না হচ্ছে, তুমি এখানে বসে যে ঘ্রাণটা পাচ্ছ, এটা হচ্ছে ঘ্রাণ, তোমার এই ঝিল্লিটার কাজ, মানে ঘ্রাণটা যে আসতেছে তোমার নাকে, বোঝা যাচ্ছে? তো দেখো, ঘ্রাণ সংবহনের জন্য, মানে সংবহন বা হচ্ছে তুমি বলতে পারো সংবেদন বা মেসেজ, যেটা হচ্ছে আদান প্রদান করা, দিস ইজ কল্ড মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কিন্তু যে ফেসবুক মেসেঞ্জার ওটা না, মেসেঞ্জার মানে হচ্ছে আদান প্রদানকারী, ওকে। আচ্ছা, তাহলে দেখো, ঘ্রাণ সংবেদনের জন্য বা হচ্ছে ঘ্রাণ পাঠানোর জন্য কোথায় অসংখ্য স্নায়ুকোষ অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটা কথা। দেখো, ঘ্রাণ সংবেদনের জন্য, ঘ্রাণ পাঠানোর জন্য নাসাপথের ভেতরের দিকে অসংখ্য ঘ্রাণ সংবেদী স্নায়ুকোষ অবস্থিত। সংবেদী মানে হচ্ছে সেনসিটিভ। সেনসিটিভ বলতে অনেক সময় দেখো না যে আমাদের ক্লাসে অনেক এরকম ছোটবেলায় অনেকে থাকতো না যে কিছুদিন পর পর জ্বর হইতো, কিছুদিন পর ঠান্ডা হইতো, তারপর ধরো একটু সিজন চেঞ্জ হয়ে দেখবা ওর অলরেডি জ্বর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখানে বলি সংবেদী। সংবেদী মানে হচ্ছে ও আসলে অনেক বেশি সেনসিটিভ, ঠিক আছে। আমাদের যে হচ্ছে তোমার যে ঘ্রাণ সংবেদন কিন্তু অনেক বেশি সেনসিটিভ। তুমি একটা জায়গায় যাচ্ছ, ঘ্রাণটা তোমার পাওয়ার কথা না, কিন্তু সে তাও হচ্ছে তোমার নাকের মধ্যে আনতেছে, দিস ইজ টু মাচ সেনসিটিভ, মানে বাইরে যা কিছু হবে ও সবকিছুকে ব্যালেন্স করবে, দিস ইজ কল্ড টু মাচ সেনসিটিভ। আমাদের নাকটা কিন্তু ওভাবে ফর্ম করা, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, ঘ্রাণ সংবেদনের জন্য নাসাপথের ভেতরের দিকে অসংখ্য ঘ্রাণ সংবেদী বানাতে বললাম এবং স্নায়ুকোষ অবস্থিত। স্নায়ুকোষ কি কাজ করে? স্নায়ুকোষের কাজ হচ্ছে বাইরের চাপ, অর্থাৎ বাইরে যা কিছু হচ্ছে সেগুলা, এই যে হচ্ছে একটা সিগন্যাল যে পাঠাবে, কার মাধ্যমে? ঘ্রাণের মাধ্যমে, বা হচ্ছে তোমার নাসা রন্ধ্রের মধ্যে এই সিগন্যাল গুলা পাস করা। স্যার আপনার নাম কি? এতক্ষণে বলছে আমার নাম কি? আমার নাম হচ্ছে সারোয়ার ডি সজীব, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, ঘ্রাণ সংবেদনের জন্য কোথায় অসংখ্য স্নায়ুকোষ অবস্থিত? আই থিঙ্ক এই 10টা কোশ্চেন হচ্ছে তোমরা বুঝতে পারছো। সো আজকে কিন্তু আমরা টোটাল 30টা কোশ্চেন কভার করেছি। সো আই থিঙ্ক পরের ক্লাসে তোমরা হচ্ছে এগুলো কি করবা, সুন্দর করে SW করে ফেলবা। সো আপাতত হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারো। ওকে, আই থিঙ্ক যে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলেছো। আমরা হচ্ছে এটার পরে চলে যাই, আমরা হচ্ছে জিহ্বা পড়বো। হ্যাঁ, জিহ্বাটা হচ্ছে একটা সংবেদী অঙ্গ। যে সংবেদী মানে কি বলতো? সেনসিটিভ। তুমি হচ্ছে যদি একটা ব্যাটারি তোমার জিহ্বায় ধরো, দেখবা যে অলরেডি হচ্ছে তুমি বুঝতে পারবা যে সেখানে ব্যাটারি আছে, তোমার জিহ্বা জ্বালা পোড়া করবে, রাইট? আবার ধরো তুমি হচ্ছে একটা তেঁতুল খাচ্ছ বা হচ্ছে টক খাচ্ছ, তুমি দেখবা তোমার হচ্ছে অলরেডি তুমি হচ্ছে জাস্ট জিহ্বায় হচ্ছে টাচ করার সাথে সাথে বুঝতে পারবা যে এইখানে আসলে কি ধরনের টেস্ট আছে, তুমি সাথে সাথে বুঝতে পারবে, তুমি কিন্তু 5 মিনিট পরে বুঝবা না। তার মানে এটা কিন্তু সাথে সাথে অ্যাকশন করে, দিস ইজ কল্ড সংবেদী। আচ্ছা, সংবেদী অঙ্গ আই থিঙ্ক বুঝতে পারছো। এর মাধ্যমে আমরা বিভিন্ন স্বাদের খাবার গ্রহণ করতে পারি, রাইট? এই দেখো, আমাদের একটা জিহ্বার ছবি দেয়া আছে। জিহ্বার যে অগ্রভাগ, সেখানে কি টেস্ট করে বলতো? নোনা এবং মিষ্টি। অর্থাৎ আমাদের জিহ্বার যে সামনের পার্ট, এটা কিন্তু আমাদের নোনা এবং হচ্ছে মিষ্টি অংশটা বুঝতে সাহায্য করে। তুমি যদি কোন একটা মিষ্টি একদম একদম হচ্ছে জিহ্বার একদম লাস্ট প্রান্তে রাখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না। কোথায় বুঝতে পারবা? তুমি শুধুমাত্র এই সামনের এতটুকু অংশের মধ্যে দিলেই বুঝতে পারবা। আর দেখো, এই দুই পাশে হচ্ছে টক, ঠিক আছে। এই দুই পাশে আমরা কি বোঝাই বলতো? দুই পাশে হচ্ছে আমাদের মূলত টকটাকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই পাশ আর এই পাশ, ওকে। আর একদম লাস্টের যে পার্ট, এটা কিন্তু হচ্ছে আমাদের তিতা। খেয়াল করো, আমরা যখন ছোটবেলা ঔষধ খাইতাম, আমরা কিন্তু ফার্স্টে বুঝতাম না যে এটা কি আসলে তিতা নাকি হচ্ছে মিষ্টি। সেটা কখন বুঝতাম বলতো? আমরা যখন গলার দিকে চলে যেত তখন বুঝতাম। আমরা কিন্তু জিহ্বা দিয়ে বুঝতে পারতাম না সেটা কিন্তু তিতা, কিন্তু বুঝতে পারতাম না। যখন চলে যেত তখন বুঝতাম। এটা হচ্ছে আমাদের একদম লাস্টের পার্টটা কাজ করে, জিহ্বার লাস্টের দিকে কাজ করে। দ্যাটস ওয়াই তুমি তখন বুঝতে পারতা, চলে যাওয়ার পরে বুঝতে পারবে যে এটা হচ্ছে তিতা ছিল। বাট তুমি কিন্তু মিষ্টি খাওয়ার সাথে সাথে বুঝবে এটা হচ্ছে মিষ্টি ছিল। কেন? কারণ এটা তোমার জিহ্বার প্রথম দিকের অংশটার সাথে তুমি টাচ করাইছো, ওকে। আচ্ছা, জিহ্বার উপরে বিভিন্ন স্বাদকোরক থাকে। স্বাদকোরক মানে হচ্ছে ওই যে আমরা যেটাকে বলি সস বলি, মেয়োনিজ বলি, ওই টাইপের পদার্থ যেগুলো হচ্ছে জিহ্বাটাকে মসৃণ রাখে। তোমরা হচ্ছে এটা তো অবশ্যই জানো যে আমাদের জিহ্বাটা হচ্ছে কি বলতো? অনেক বেশি মানে পানি দ্বারা আবৃত, মানে হচ্ছে উপরে নিচে কিন্তু পানির একটা অংশ থাকে, যদিও তুমি দেখতে পাও না, বাট এটা কিন্তু একটা ভেজা অংশ দ্বারা আবৃত থাকে। এটাকে আমরা বলি হচ্ছে স্বাদকোরক। অনেকগুলো স্বাদকোরক দ্বারা গঠিত, লেয়ার হচ্ছে গঠিত এইভাবে। আচ্ছা, যা আমাদের টক, মিষ্টি, তেতো, অর্থাৎ এই যে দেখো, এটা একটা লেয়ার, মাঝখানে একটা লেয়ার, এই পাশে একটা লেয়ার, অনেকগুলো লেয়ার নিয়ে গঠিত। আচ্ছা, সেগুলো কি কি? টক, মিষ্টি, তেতো, ঝাল এবং নোনতা স্বাদ অনুভব করতে সাহায্য করে। জিহ্বা মুখের ভেতর অবস্থিত একটা লম্বা পেশিবহুল অঙ্গ। আচ্ছা, তোমরা কি জানো
মানব দেহের সবচেয়ে শক্তিশালী অঙ্গের নাম কি? শক্তিশালী অঙ্গ মানে হচ্ছে কিন্তু বাইরের পার্ট না, ভেতরের পার্ট, মানে হাত পা না, ভেতর পার্টের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে আমাদের এই জিহ্বা। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসে যে মানব দেহের ভেতরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি, এটা হচ্ছে জিহ্বা। আচ্ছা, এটি খাদ্যবস্তুকে লালা রসের সাথে মেশাতে, লালা রস হচ্ছে আই থিঙ্ক তোমরা জানো, লালা রসের সাথে মেশাতে এবং গিলতে সাহায্য করে। বুঝলে, যেটা বললাম আমাদের মুখের ভেতরে সেটা কিন্তু অলরেডি একটা পানি জাতীয় পদার্থ আবৃত থাকে। পানি জাতীয় পদার্থ হচ্ছে আমরা কি বলি, এটাকে লালা বলি। হ্যাঁ, তো এটা হচ্ছে কিন্তু আমাদের গিলতে সাহায্য করে, এটা না থাকলে কিন্তু আমাদের যে পানি দিয়ে গিলতে হয়, ঠিক আছে, এক কথায়। এছাড়াও কথা বলার সময় জিহ্বা বিভিন্ন ধ্বনি উৎপাদনে সাহায্য করে। একটা জিনিস মনে রাখবা, তুমি যখন ক বলো তখন কিন্তু তোমার দুই ঠোঁট লাগে না, বাট তুমি যখন ব বলো তখন কিন্তু তোমার দুইটা ঠোঁট লেগে যায়। কি বলছি, তুমি যখন ক বলো তখন কিন্তু দুইটা ঠোঁট লাগে না, আবার যখন ব বলো তখন কিন্তু দুইটা ঠোঁট লেগে যায়। এই যে ফাংশন গুলো কে করে বলো তো, এই বেচারা করে। ওকে, আচ্ছা কি বলা আছে পরে দেখো, কথা বলার সময় জিহ্বা বিভিন্ন ধ্বনি উৎপাদনে সাহায্য করে এবং জিহ্বার বিভিন্ন অংশে স্বাদের অনুভূতি বেশি হয়ে থাকে। যেমন মিষ্টি স্বাদ জিহ্বার সামনের অংশে থাকে, টক স্বাদ জিহ্বার দুইটা পাশে থাকে, অর্থাৎ দুইটা পাশ, যেটা হচ্ছে ছবিতে দেখো দুইটা পাশ বলা আছে, এবং তেতো স্বাদ কি থাকে বলতো, জিহ্বার পিছনে থাকে, পিছনে অংশে বেশি অনুভূত হয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। পরে দেখো জিহ্বার প্রধান কাজ, যেটা অলরেডি বলে ফেলেছি, খাবার গিলতে সাহায্য করে, এটা তো অলরেডি বললাম। লালা রস থাকে, লালা গ্রন্থি থাকে, ওখান থেকে কি হয়, লালাটা ক্ষরণ হয়, লালা ক্ষরণ হলে আমাদের মুখটা ভেজা থাকে, ভেজা থাকলে আমরা কি করি, খাদ্যটাকে গিলে ফেলতে পারি। খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য করে, এটা তো তোমরা জানো, একটু খাবার খেয়ে দেখবা যে হচ্ছে মানে ওইটা হচ্ছে লালার সাথে মিশে যায়। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে, এটা তো অলরেডি বলেছি, ক বলতে যেভাবে, ব বলতে আলাদাভাবে। খাবারের স্বাদ গ্রহণ করা, এটা তো অলরেডি বললাম। খাদ্যবস্তুকে নেড়ে চেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়া, তার মানে দেখো খাদ্যবস্তুকে যখন তুমি মুভমেন্ট করাও মুখের ভেতরে, তখন কি হয় বলতো, এটা দাঁতের ভেতরে পৌঁছে দেয় এবং সেটাকে কি করে, চিবানো সহজ হয়। এটা কিন্তু আমাদের খাদ্যটাকে একবার এই পাশে নিয়ে যায়, আবার কাজ শেষ হয়ে গেলে আবার হচ্ছে ওই পাশে নিয়ে যায়, তাই না? এই যে খাদ্যটাকে যে মুভমেন্ট করাচ্ছে, কে করাচ্ছে, জিহ্বা করাচ্ছে। এই জিহ্বা যদি মুভমেন্ট করায় তখন সেটা কি হয়, খাবারটা চিবানো সহজ হয়। ওকে, তারপরে দেখো আমরা হচ্ছে জিহ্বার যত্ন সম্পর্কে পড়বো। তো এখানে কি কি বলা আছে দেখো, দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে, এটা তো তোমরা জানো, জিহ্বাটা কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এটা কিন্তু দাঁত পরিষ্কার করার পরে ওই ব্রাশটা দিয়েই তোমরা হচ্ছে আবার জিহ্বাটাকে হচ্ছে কি করতে হবে, আবার উপরে হচ্ছে লেয়ারটা ঘষতে হবে, না হলে কিন্তু উপরে হচ্ছে কি হয় বলতো, একটা হচ্ছে লেয়ার পড়ে যায়, এটা কিন্তু আবার অনেক সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত, কারণ তারা তো আসলে অত বেশি কনসিয়াস না, তারা হচ্ছে দেখা যাবে যে কোনো একটা খাবার খাওয়ার পরে ঘুমাচ্ছে, ঘুমানোর পরে কি হচ্ছে বলতো, ওগুলা ব্যাকটেরিয়া হিসেবে তার জিহ্বার মধ্যে ফাংশন করতেছে, সাথে একটা লেয়ার পড়ে যাবে, তখন আমরা এটাকে আবার জিহ্বার জন্য আবার একটা ডাক্তার কাছে যাওয়া লাগবে। ওকে, তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে, যে বললাম ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর ছত্রাক, এগুলা কি করবে বলতো, অ্যাটাক করবে। স্যার হেডফোন ইউজ করলে নাকি কান নষ্ট হয়ে যায়, অর্থাৎ যেটা বললাম হেডফোন তুমি যদি হচ্ছে 50% এর নিচে শব্দটা দিয়ে তুমি যদি সারাদিন হেডফোন লাগায় রাখো কোনো সমস্যা হবে না, কিন্তু যখন 50% উপরে চলে যাবা দেখবা তোমার মোবাইল থেকে একটা অটো নোটিফিকেশন দিবে যে আপনার সাউন্ড হচ্ছে অলরেডি 50% ক্রস করে ফেলছে, এটা আপনার কানের জন্য কিন্তু ক্ষতিকর। যে কোনো হেডফোনের জন্য 50% তুমি নিচে রেখে গান শুনতে পারো, এটা হচ্ছে টোটালি ওকে। এটা হচ্ছে বাইরের ফ্রিকোয়েন্সি, মানে আমরা ধরো যে এরকম এলাকায় বাস করি সেটা হচ্ছে 50% এর নিচে হয়, তুমি যদি মাইক্রোফোনটাও 50 নিচে করতে পারো, লেভেলে আনতে পারো, 50 নিচে রেখে গান শুনতে পারো, সমস্যা নাই। কি বলা আছে পরে, অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে একটা পর্দা পড়ে, যেটা অলরেডি আমি তোমাদের আগেই বলেছি, এটা হলদে বা সাদা একটা পর্দা পড়ে। জ্বর হলে সাধারণত এটা হয়। এই সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়, একটা সলিউশন হচ্ছে দেওয়া আছে। শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার যদি না করো তাহলে কি হবে, জিহ্বার উপরে দইয়ের মতো ছোট ছোট দাগ দেখা যায়, এটাকে আমরা বলি ছত্রাকের আক্রমণ বলি, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান দেখো, মুখ এবং জিহ্বা যদি ঘা হয়, যদি হয়েই যায় তাহলে কি করবা, ডাক্তার কাছে দ্রুত দৌড় দিবা। তো এই দেখো আমাদের কাছে হচ্ছে একটা প্রাণী আছে যার হচ্ছে জিহ্বায় সমস্যা হয়েছে। ওকে, পরে দেখো আমরা হচ্ছে কোশ্চেন গুলো হচ্ছে এখানে রাখছি অনেকগুলা, সো এগুলো হচ্ছে তোমরা এক্সট্রা, এটা অনেক ফানি। ওকে স্যার, আমার 31% ভলিউমে শুনি, হ্যাঁ দ্যাটস টোটালি ফাইন। 50 নিচে শুনবা, দ্যাটস টোটালি ওকে। 50 উপরে চলে গেলে আসলে সাথে সাথে তো কান কিছু হবে না, তুমি 100% ধরো, তুমি 100% শুনতেছো, তুমি কালকে বধির হয়ে যাবা, হবে না তো। তোমার কানটা হচ্ছে আস্তে আস্তে করে নষ্ট হওয়া শুরু করবে, বুঝছো। এটা কিন্তু একদিনে হয় না। আমাদের শরীরের যে ভেতরে যে প্রোটেকশন সিস্টেম আছে এটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স।
এখন ওইটা কিন্তু তুমি যখন অতিরিক্ত প্রেসার দিবা 100% গান শুনবা, এটা আস্তে আস্তে করে ওই কানের পর্দাটার মধ্যে কি করবে, অনেক জোর হচ্ছে শব্দ, মানে অনেক বেশি মুভমেন্ট করাবে। অনেক বেশি যদি মুভমেন্ট হয় তখন তোমার কানের ওই যে কার্যকারিতা আস্তে আস্তে কমে যাবে। ওকে, সবকিছু একটা লিমিট থাকে, ঠিক আছে। তো কোশ্চেন গুলো দেখো, তোমাদের কিন্তু অলরেডি 40টা কোশ্চেন আজকের ক্লাসে হয়ে যাওয়ার কথা, 30টা কোশ্চেন অলরেডি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলেছো, আরো হচ্ছে আমরা 10টা এখানে দিয়েছি। তো এখানে দেখো কি কি বলা আছে। আমি হচ্ছে সলিউশন রাখছি, সমস্যা নেই, সলিউশন অবশ্যই আমি রেখে দিছি, বাট তোমরা হচ্ছে আগে দেখো যে এগুলো তোমরা হচ্ছে দেখতে পারতেছো কিনা, মানে কোশ্চেন গুলা দেখার পরে জাস্ট এগুলা মানে পড়তে পারতেছো। সো তোমরা যদি হচ্ছে পড়তে পারো তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা নিজে নিজে একটু কি করতে পারো বলো তো, ফিল ফ্রি টু পজ দিস ভিডিও। আচ্ছা, এখানে তো লাইভ স্ট্রিম হচ্ছে, পজ করার কোনো সুযোগ নাই। সো তোমরা হচ্ছে জাস্ট একবার নিজে নিজে মনে মনে পড়তে পারো যে কি কি হইতে পারে, বা হচ্ছে তোমার আনসার গুলো কি কি হইতে পারে, তোমরা একটু মনে মনে ট্রাই করার চেষ্টা করো। জি স্যার বলেছো, আচ্ছা ঠিক আছে। একজন বলেছো ইয়াহ বলেছো, আচ্ছা টিচারদেরকে ইয়াহ বলবা না, ঠিক আছে। এই সেলিম তুমি হচ্ছে জি স্যার বলবা, ওকে জি স্যার, বা হচ্ছে বুঝতে পারছি স্যার এভাবে বলবা, ওকে ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই কোশ্চেন গুলো তোমরা হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করবা। যদিও আমরা পরের ক্লাসে হচ্ছে এগুলা নিয়ে ডিটেলস বলে দিব যে কোনটার আনসার কিভাবে হবে, খুব গোছানো ভাবে আমরা হচ্ছে দিছি, বাট আপাতত হচ্ছে আমরা এটা এইচডব্লিউ দিচ্ছি না, জাস্ট বিকজ অফ আমরা হচ্ছে অলরেডি 30টা কোশ্চেন তোমাদের এইচডব্লিউ দিয়ে ফেলছি। সো পরের ক্লাসে তোমাদের 30টা কোশ্চেন হচ্ছে পড়া থাকবে, এন্ড তোমরা ভেতরে যে স্লাইড গুলো আছে এগুলো একটু ভালো করে বোঝার ট্রাই করবা, ঠিক আছে। সো আজকের মতো হচ্ছে আমাদের এখানে ক্লাস শেষ, পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।